So, hello everyone. I hope you all are doing well. Today we are start geography class, and today's topic is latitude and longitude. আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পড়ব. This is one of the most important chapter for all competitive exam. এটা সমস্ত পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট এবং আমাদের যে ভূগোলের ক্লাসগুলো আমরা করব সেটার বেসিক বোঝার জন্য আমাদের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট. So I request everyone to take out your notebook and pen and attend the lecture with full concentration. আমরা এই ক্লাসটা লেকচারটা করার সাথে সাথে সবাই পেন খাতা বের করব এবং এটাকে পুরো ভালোভাবে নোট ডাউন করব. আমি আগেই বলেছি তোমাদের, আগেও আমরা ক্লাস করেছি, তো ওই ক্লাসের মাধ্যমেই আমরা নোট ডাউন করেছিলাম. নোট নোট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিভিশন. বিফোর এক্সামিনেশন যখন আমাদের রিভিশন করার প্রয়োজন হবে 4-5 দিন আগে ও 10-15 দিন আগে আমাদের নোট তখন কাজে লাগবে. By the end of this lecture you will clearly understand what are latitude and longitude. মানে আমরা বুঝবো আমাদের অক্ষাংশ কি আর দ্রাঘিমাংশ কি. ইম্পর্টেন্ট লাইন্স অফ ল্যাটিটিউড, অক্ষাংশের বিভিন্ন যে আমাদের এক্সাম ওরিয়েন্টেড যেগুলো পড়ে অক্ষাংশ নিয়ে সেগুলো সম্বন্ধে আমরা বুঝবো. প্রাইম মেরিডিয়ান, 0 ডিগ্রি লঙ্গিটিউড, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা সম্বন্ধে আমাদের সম্পূর্ণ আইডিয়া হবে. হাউ টু লোকেট এনি প্লেস অন দ্য আর্থ, আমরা বুঝবো যে ম্যাপ কিভাবে কাজ করে, অক্ষাংশ আর দ্রাঘিমাংশের মাধ্যমে ম্যাপ কিভাবে কাজ করে. আমরা এতদিন ম্যাপ ইউজ করেছি কিন্তু জানি না আমাদের লোকেশনটা কিভাবে ম্যাপ ডিটেক্ট করে. সেটা আমরা আজ এই ক্লাসের মাধ্যমে, এই লেকচারের মাধ্যমে আমরা ক্লিয়ারলি জানবো. আর এটা তো এই ক্লাসটা তো বলার কিছু নেই, এক্সাম ওরিয়েন্টেড কনসেপ্ট অ্যান্ড ট্রিক্স, এবং আমি পিওয়াই কিউ তো অবশ্যই নোট ডাউন করাবো তোমাদের যে এগুলো পিওয়াই কিউ, এগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে. সো একবার সবাই ক্লিয়ার করো আমাকে গ্রুপে যে তোমরা আমার ক্লিয়ারলি আওয়াজ শুনতে পাচ্ছ এবং পুরো স্ক্রিন ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে. গুড. সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন টুডেজ ক্লাস. আমরা আরম্ভ করছি আমাদের দ্রাঘিমাংশ ও অক্ষাংশ. নোট ডাউন ম্যান্ডেটরি, সবাই নোট ডাউন করবে, মন দিয়ে ক্লাসটা শুনবে, না হলে তোমাকে আরো পরে কোথাও না কোথাও এই ক্লাসটা করতে হবে. আমরা অলরেডি পড়ে নিয়েছি সোলার সিস্টেম বা সৌরজগৎ, এছাড়াও আমরা পড়েছি ইন্ডিয়া অ্যান্ড ইটস বাউন্ডারি. আর আজ আমরা যে চ্যাপ্টারটা ক্লিয়ার করছি সেটা লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড. তাহলে আমাদের ওভারঅল 3টে চ্যাপ্টার ক্লিয়ার হচ্ছে, বাকিগুলো আমরা সময়ের সাথে সাথে ক্লাসের সাথে সাথে আমরা কভার আপ করে করে যাব. প্রথমেই আমরা হেডিং করব, যারা একদম নোট ডাউন করব ক্লাসের সাথে সাথেই, প্রথম হেডিং এই করব আমরা শেপ অফ আর্থ বা পৃথিবীর আকৃতি. আচ্ছা, পৃথিবীর আকৃতি আমরা ছোট থেকেই জানি যে পৃথিবী গোলাকার, কিন্তু কম্পিটিটিভে তোমার এই পৃথিবী গোলাকার বললেই তো ভুল. পৃথিবীর আকৃতি গোলাকার না, পৃথিবীর আকৃতি হলো অভিগত গোলক বা অবলেট স্ফেরয়েড বা জিওড আকৃতি. তাহলে আমরা লিখব পৃথিবীর আকৃতি অভিগত গোলক বা জিওয়েড আকৃতির. যারা ইংলিশে লিখছো অবশ্যই লিখবে শেপ অফ আর্থ ইজ জিওয়েড অর অবলেট স্ফেরয়েড. এবার আমরা এটা মনে রাখবো, আমাদের এটা ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা ডাব্লিউবিপি তে পড়েছে পিওয়াই কিউ, আমাদের যেন এটা ক্লিয়ারলি মনে থাকে. এবার তাহলে আমাদের মনে প্রশ্নই আসতে পারে যে তাহলে এই শেপ অফ আর্থের যে এরকম অবলেট স্ফেরয়েড, এটার পিছনে কারণ কি? আমরা মনে রাখবো এটার পিছনে কারণ হলো অপকেন্দ্র বল. তাহলে আমরা এখানে আরো হেডিং দেব কজ বা কারণ. তারপরে এটাকে আমরা লিখবো এটার পিছনে কারণ হলো অপকেন্দ্র বল. অপকেন্দ্র বলের যদি কেউ ইংলিশটা লিখতে চাও লিখে রাখো সেন্ট্রিফিউগাল ফোর্স.
এবার আমরা একটা খুব ছোট্ট, এটা ফিজিক্সের অ্যাকচুয়াল টপিক, কিন্তু আমরা এখানে একটু সামান্য জেনে নিই যে সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স মানে অপকেন্দ্র, সেন্ট্রিপিটাল ফোর্স মানে অভিকেন্দ্র। তো আমরা মনে রাখবো এই অপকেন্দ্র বল মানে, অপকেন্দ্র বল মানে এটা হলো বাইরের দিকে বেরাতে চাইবে, কোনো বস্তু তার সেন্টারের বাইরের দিকে বেরোতে চাইলেই হবে সেটা সেন্ট্রিফিউগাল বা অপকেন্দ্র। আর কোনো বস্তুকে যদি তার সেন্টারের দিকে কোনো আকর্ষণ বল টানে, সেই বলটার নামেই হবে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। এখান থেকে আমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা খুব ইম্পর্টেন্ট মনে রাখবো, যে আমাদের মুক্তি বেগ, এটা এখানের টপিক না, ফিজিক্সের টপিক, কিন্তু আমাদের তো ওভারঅল কম্পিটিটিভই পড়ে, তাহলে আমরা এটাকেও কভার করব। এখান থেকে একটা প্রিভিয়াস এর কোশ্চেনে পড়েছিল যে মুক্তি বেগ, মুক্তি বেগ বা এটার ইংলিশ টার্ম হলো এসকেপ ভেলোসিটি। তো আমরা মনে রাখবো এটা কত, এসকেপ ভেলোসিটি কত, এটা আমরা খুব ইম্পর্টেন্ট মনে রাখবো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা পি ওয়াই কিউ, এটাও পি ওয়াই কিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অফ ডাব্লিউবিপি। বোঝা গেল? এরপর আমরা আশা করি তোমাদের সবার নোট ডাউন হয়েছে। এরপর আমরা দেখছি আর্টস রেডিয়াস, আমরা হেডিং করব আর্টস রেডিয়াস বা পৃথিবীর ব্যাসার্ধ। আমাদের এখানে তিনটা ব্যাসার্ধ পড়তে হবে, কারণ তোমরা একটা জিনিস দেখো, যদি আমাদের পৃথিবীর আকৃতি এরকম একদম একদম গোল হতো, তাহলে আমরা যখন ব্যাসার্ধ পড়ি, কোনো কোনো বৃত্তের ব্যাসার্ধ যখন পড়ি তখন তার ব্যাসার্ধ চারিদিক থেকেই সমান হয়। কিন্তু আমরা একটু আগেই পড়লাম যে পৃথিবীর আকৃতি গোলক না, তা অভিগত গোলক বা অবলেট স্ফেরয়েড বা জিওড আকৃতি। সেই জন্য এর ব্যাসার্ধ আমরা দু রকম ভাবে মেজার করব। মনে মনে থাকে যেন, আমরা মেজার করব নিরক্ষীয় ব্যাসার্ধ বা ইকুইলেটারাল সার্কামফারেন্স, সার্কামফারেন্সের ইকুইলেটারাল রেডিয়াস, সার্কামফারেন্স মানে হলো পরিধি, আর ইকুইলেটারের রেডিয়াস, আর মেরু হলো পোলার রেডিয়াস। তাহলে আমরা প্রথমেই লিখবো, এটা আগে লিখে নিই, যে ইকুইলেটারের রেডিয়াস বা নিরক্ষীয় ব্যাসার্ধ হলো আমাদের 6378 কিলোমিটার। তারপরে আমরা পড়ি মেরু ব্যাসার্ধ বা পোলার রেডিয়াস, যেটা আমাদের হলো 6357 কিলোমিটার। এবার আমরা ব্যাপারটা বুঝি যে এটা কি। পোলার রেডিয়াস মানে হলো, আমরা যে মেরু অঞ্চল বলি, মেরু অঞ্চল, এই এটা মেরু অঞ্চল, এটা মেরু অঞ্চল, এই যে এটা হচ্ছে পুরোটা মেরুর ব্যাস বা মেরু ব্যাস, তার মাঝে এখান থেকে এই পোর্শনটা শুধুমাত্র হলো মেরু ব্যাসার্ধ। আশা করি তোমাদের ক্লিয়ার। এবার আমরা দেখি নিরক্ষীয় ব্যাসার্ধ, নিরক্ষীয় অঞ্চল আমরা এখনই জানবো নিরক্ষরেখা কোনটা। তো এখন জেনে রাখো নিরক্ষরেখা হলো এটা, নিরক্ষ অঞ্চল হলো এটা। তাহলে আমাদের এখান থেকে এই পুরো পোর্শনটা, এটা হলো আমাদের নিরক্ষীয় ব্যাস, আর আমাদের শুধুমাত্র এই পোর্শনটা হলো নিরক্ষীয় ব্যাসার্ধ, যার জন্য এই কিলোমিটারগুলো ইম্পর্টেন্ট। এবার আমরা যেহেতু নিরক্ষীয় মেরু এটা স্ফেরয়েড আকৃতি, তার জন্য আমাদের দুটো পোর্শনে ভাগ হয়েছে ব্যাসার্ধটা, তার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এর মিনটা, মানে গড় ব্যাসার্ধটা। বোঝা গেল? মিন রেডিয়াস, এটার ইংলিশ হলো মিন রেডিয়াস, মানে গড় ব্যাসার্ধ। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা যেন মনে রাখি, এটা 6371 কিলোমিটার, এটা মিন রেডিয়াস আমাদের পৃথিবীর। এটা পি ওয়াই কিউ, ভিভিআই কোশ্চেন, এটা মিন রেডিয়াস। তারপরে আমরা ওভারঅল ব্যাসার্ধ সম্বন্ধে আমাদের আইডিয়া হলো যে পৃথিবীর ব্যাসার্ধ আমাদের প্রায় নিরক্ষীয় ব্যাসার্ধ থেকে, মেরু ব্যাসার্ধ থেকে এবং পৃথিবীর গড় ব্যাসার্ধ থেকে। একটা তোমরা জিনিস হয়তো বুঝতে পারছো, দেখো মেরু ব্যাসার্ধ 6357 কিলোমিটার, কিন্তু নিরক্ষীয় ব্যাসার্ধ 6378 কিলোমিটার। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারি যে নিরক্ষীয় ব্যাসার্ধ কিন্তু বেশি, নিরক্ষীয় ব্যাসার্ধ বেশি। তাহলে আমরা এখানে লিখবো নিরক্ষীয় ব্যাসার্ধ,
গ্রেটার দেন মেরু ব্যাসার্ধ। তাহলে আমরা সবাই মেজুরেশন চ্যাপ্টারে সার্কেলে পড়েছি যে কোনো কিছু যদি ব্যাসার্ধ বড় হয় তার মানে কি, তার সার্কেলও বড় হবে, মানে সার্কামফারেন্স বড় হবে, ব্যাসার্ধ বড় হলে পরিধি বড় হবে। তাহলে এই কনসেপ্টটা এখানেও তো লাগবে পৃথিবীর পরিধির ক্ষেত্রে। তাহলে এটাও আমরা আরেকটা নোট করি যে নিরক্ষীয় পরিধি গ্রেটার দেন মেরু পরিধি। ক্লিয়ার? এবার আমরা পড়ছি সার্কামফারেন্স অফ দ্য আর্থ, পৃথিবীর পরিধি, মানে পৃথিবী পরিধি। এবার কেন এটাকেও আমরা ভাগ করলাম, কারণ আমি প্রথমেই বললাম আমাদের পৃথিবীর আকৃতি একদম গোলক না। তো একদম গোলক না হওয়ার জন্য আমাদের সবগুলোর পরিধি, ব্যাসার্ধ, ব্যাস সমস্ত কিছুই নিরক্ষীয় এবং মেরু দুটো পোর্শনে ভাগ হয়ে যায়। তাহলে আমরা এখনই নোট ডাউন করব সার্কামফারেন্স অফ দ্য আর্থ বা পৃথিবীর পরিধি। প্রথমেই লিখব ইকুইলেটারাল সার্কামফারেন্স বা নিরক্ষীয় পরিধি। আমরা এটা লিখব 40,075 কিলোমিটার। এটা হলো এর নিরক্ষীয় পরিধি। তারপরে আমরা লিখব পোলার সার্কামফারেন্স বা মেরু পরিধি। এটা আমরা লিখব 40,007 কিলোমিটার। সবাই যেন মনে রাখো, এটা মিন মানে এভারেজ, গড়, গড় পরিধি। তাহলে যেটা আমরা এখানে পড়লাম গড় ব্যাসার্ধ, এখানে আমরা গড় পরিধি পড়বো। তাহলে গড় পরিধি আমাদের হবে 40,040 কিলোমিটার। এগুলো সব অ্যাপ্রক্সিমেট। তুমি কোনো বইয়ে এটা 76 পেতে পারো, 75 পয়েন্ট সামথিং পেতে পারো। এগুলোকে অ্যাপ্রক্সিমেট বলা হয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাই তো? এবার এটা আমাদের, এটারও গড়টা ভিভিআই, এটা পিওয়াই কিউ, রেলের পিওয়াই কিউতে এটা পড়েছে। সবাই নোট ডাউন করো। আচ্ছা, এরপর আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করে নিই, সেটা হলো এই যে এর মেরু অঞ্চল আর এর নিরক্ষীয় অঞ্চল। দেখো, এর নিরক্ষীয় অঞ্চল হলো অনেকটা ফাঁপা। আমরা প্রথমেই লিখব পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল ফাঁপা, আর লিখব এর মেরু অঞ্চল চেপ্টা। বোঝা গেল? তাহলে আমরা বুঝি ভালো করে যে আমাদের মেরু অঞ্চল মানে এই এই পোর্শনটাকে বলা হচ্ছে, এটা হলো আমাদের চ্যাপ্টা। আর এই যে এই পোর্শনটা যেটাকে আমরা নিরক্ষীয় অঞ্চল বললাম, এই যে এই পুরো এই পোর্শনটা নিরক্ষরেখা, এই যে এই পোর্শনটাকে আমরা বলি নিরক্ষীয় অঞ্চল। এটা হলো আমাদের ফাঁপা। এটা যেন আমাদের মনে থাকে, এটার উপর অনেক কনসেপ্ট পরে আসছে আমাদের। আশা করি তোমরা নোট ডাউন করতে পেরেছো। এবার আমরা যাই পরের টপিকে। আমরা এবার আরম্ভ করছি রোটেশন অফ আর্থ, বা লিখো পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর ঘূর্ণন বা পৃথিবীর আবর্তন হেডিং করেছি। এবার আমরা রোটেশন সম্বন্ধে একটু জানি। যে আমরা প্রথমেই দেখি যে পৃথিবী, আমরা আগের দিন ক্লাসে করেছি অলরেডি, যে তোমরা এটা বলো যে পৃথিবী তার অক্ষের, আচ্ছা পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে এটা বলো। আমরা আগের দিন সোলার সিস্টেমে ক্লাসে করেছি যে পৃথিবী সমেত সমস্ত গ্রহই এই দিক থেকে এই দিকে ঘোরে, একমাত্র ভেনাস আর ইউরেনাস বাদে। ভেনাস আর ইউরেনাস একমাত্র তার উল্টো ঘোরে। তাহলে আমরা পৃথিবী, বলো দেখি এটা কার মনে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ, একদম ঠিক, অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা তুমি বলো যে দিকটা বলতে পারবে কেউ? দিক কোন দিক থেকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে না পশ্চিম থেকে পূর্বে?
একদম ঠিক, পশ্চিম থেকে পূর্বে। যারা পূর্ব থেকে পশ্চিমে বলছো তারা একটু পড়াশোনা আর একটু কনসেন্ট্রেট করো, ভুলে গেছো। পশ্চিম থেকে পূর্বে, পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্বে। আর আমরা আগের দিনেই জেনেছিলাম এর উল্টো বা ক্লকওয়াইজ বা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে এরকম দুটো গ্রহ আমাদের সোলার সিস্টেমে। একটার নাম ছিল ভেনাস বা শুক্র, আর একটার নাম ছিল ইউরেনাস বা ইউরেনাসেই নামের। এটা ঘোরে পূর্ব থেকে পশ্চিমে। এগুলো ভুলে যেও না যেন, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভিভিআই গুলো। আচ্ছা, এটা আমাদের আগের ক্লাসেই কনফার্ম করেছি আমরা। এবার আমরা দেখি রোটেশন। রোটেশন মানে ব্যাপারটা বোঝো যে পৃথিবী তার নিজের অ্যাক্সিসে, দেখো পৃথিবী, এটা তো পৃথিবী, এটা তার নিজের অ্যাক্সিসে, এ নিজের দিকে ঘোরে, মানে নিজের অ্যাক্সিসে ঘোরাকে আমরা বলি রোটেশন। নিজের অ্যাক্সিসে পৃথিবীর ঘোরাকে আমরা বলি রোটেশন। এবার আমরা রোটেশনটাকে এখানে আহ্নিক গতিও বলতে পারি। কেন আহ্নিক গতি বলছি? কারণ আমাদের পৃথিবীর একবার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে টাইম লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আমরা নোট ডাউন করব, পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালুতে একটা ইভেন ফিগার আনার জন্য 24 ঘন্টা ধরি, যেটাকে আমরা এক দিন বলি। এটাই তো রোটেশন টাইম, তাই তো? আমরা আমরা এখানে, তোমরা যেহেতু ভুলেছো, আমরা লিখবো ডাইরেকশন। এটাও আমরা লিখে রাখবো ডাইরেকশন। এটা ভুলো না, বারবার আমি এই জন্য বলছি ডাইরেকশন লিখো। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্বে ঘোরে। একমাত্র শুক্র আর ইউরেনাস বাদে সমস্ত সোলার সিস্টেমের গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এবার আমাদের যে ব্যাপারটা নিয়ে জানতে হবে, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, রোটেশন স্পিড নিয়ে। রোটেশন স্পিড আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, বা আবর্তন গতি। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। কোনটা এসেছিল আমি এখনই বলে দিচ্ছি তোমাদের। এবার এখানে আমরা জানি যে আবর্তন গতি যখনই আমরা পড়বো, যে রোটেশন স্পিড যখনই আমরা পড়বো, মনে রাখবো আমাদের রোটেশন স্পিড ইজ ম্যাক্সিমাম অ্যাট ইকুয়েটর অ্যান্ড মিনিমাম অ্যাট পোলস। তাহলে আমরা ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম বা সর্বাধিক, এটা আমরা মনে রাখবো ইকুয়েটরে। ইকুয়েটরে বা যেটাকে আমরা বলি নিরক্ষরেখাতে। আচ্ছা, এটা আমরা মিনিমাম বললাম। মিনিমাম যেখানে হবে বা সর্বনিম্ন, লিখবো আমরা পোলসে বা মেরুতে। এবার যেটা আমরা দেখব যে এটা আমাদের, আমি জানতে চাই তোমাদের আরো প্রিভিয়াস ইয়ার ক্লাস থেকে একটা কোশ্চেন, যে আমাদের ফাস্টেস্ট রোটেশন বা বলো ফাস্টেস্ট রোটেশন, ফাস্টেস্ট রোটেশন হয় কোন গ্রহের? কোন গ্রহের ফাস্টেস্ট রোটেশন হয়? দেখো সুশান্ত, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো তুমি, যে এটা হয় জুপিটার বা বৃহস্পতির। আমাদের রোটেশন হয় 10 ঘন্টার মধ্যে, প্রায় 10 ঘন্টা, 9.9 আওয়ার বা অ্যাপ্রক্সিমেট। আমরা সেটা 10 ঘন্টা ধরে রাখি। আমরা মনে রাখবো যে বৃহস্পতি আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় গ্রহ, তার সেই জন্যই তার ফাস্টেস্ট রোটেশন পসিবল হচ্ছে। সেইখান থেকেই মনে রাখবো আমরা যে যে ইকুয়েটার, ইকুয়েটার তো আমরা
আগের স্লাইডে পড়লাম যে এটা সবচেয়ে ফাঁপা অংশ মানে বড় অংশ, সেই জন্য এর রোটেশন সবচেয়ে বেশি আর মিনিমাম পোলসে। এবার আমরা দেখো এখানেই পিকচার দেওয়া আছে যে এটা তো মেরু, তাহলে এই মেরুতে দেখো এর কিলোমিটার পার আওয়ার হলো 0, তারপরে আস্তে আস্তে বাড়ছে 1275, 1550, 1650, এরকম করে পরপর আরো দেখো কমছে 1550, 1275, জীবনে এটাতে এসে আবার 0। তাহলে আমরা বুঝতে পারছি নিরক্ষীয় অঞ্চলে গতিবেগ সর্বোচ্চ। দেখো এটা নিরক্ষীয় অঞ্চল, এখানে গতিবেগ সর্বোচ্চ, আর মেরু অঞ্চল এখানে গতিবেগ সর্বনিম্ন। এটা আমাদের ক্লিয়ার হলো, কারুর কোনো ডাউট আশা করি নেই এখান থেকে। এবার আমরা যাব, রোটেশন পড়লাম, এবার আমরা যাব রেভলিউশন অফ আর্থ, বা লিখো পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর পরিক্রমণ সাথে সাথেই নোট ডাউন করবে সবাই, আর যাদের অলরেডি নোট বানানো আছে তারা একদম মন দিয়ে শোনো পুরোটা। আচ্ছা, এটাকেই আমরা, আগেরটাকে যদি আহ্নিক গতি পড়লাম, এটাকে আমরা পড়বো বার্ষিক গতি। বার্ষিক গতির পিছনে কারণ, আহ্নিক গতির পিছনে কারণ তার একদিনে নিজের অক্ষের চারিপাশে ঘোরা, তাহলে বার্ষিক গতির পিছনে কারণ সে সূর্যকে প্রদক্ষিণ করে প্রায় 1 বছরে, এটাই তো মেন কারণ। তাহলে আমরা প্রথমেই লিখি এই রেভলিউশন অফ আর্থের, এখানে আমরা প্রথমেই যেটা লিখব সেটা লিখো রিভলভিং অ্যারাউন্ড দ্য সান ইন এলিপ্টিক্যাল অরবিট, বা লিখো সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার আমরা মনে রাখবো আমাদের রেভলিউশন টাইমটা, যে আমাদের সূর্যকে পৃথিবীর পরিক্রমণ করতে কত টাইম লাগে। আমরা লিখো পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন, 6 ঘন্টা, 9 মিনিট। এর সাথে 9 সেকেন্ডও লিখে রাখো, এটা একদম কারেক্ট এটা, নাহলে 9 মিনিটের পর অনেকেই ছেড়ে দেয়। এবার দেখো এই যে পুরো এই 365 দিন, 6 ঘন্টা, 9 মিনিট, 9 সেকেন্ড, এটা সূর্য, এই যে সূর্যের চারিপাশে এই পুরো একবার পৃথিবী প্রদক্ষিণ করছে, এটা টাইম লাগছে। এই যে পৃথিবীর পরিক্রমণ, এটাতে টাইম লাগছে আমাদের 365 দিন, 6 ঘন্টা, 9 মিনিট অ্যান্ড 9 সেকেন্ড। এবার আমরা যেটা মনে রাখবো যে এই এই যে 6 ঘন্টা, এই যে অ্যাপ্রক্সিমেট 6 ঘন্টা করে বেড়ে যাচ্ছে, আমাদের তো 1 বছর সমান আমরা লিখি 365 দিন, কিন্তু 5 বছর পর পর, 4 বছর পর পর আমাদের লিপ ইয়ার হয়। লিপ ইয়ার, এই যে লিপ ইয়ারে আমরা মনে রাখবো এটা, ক্যালেন্ডার যখন পড়বে তোমরা রিজিওনিং, তখন লিপ ইয়ারের কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই লিপ ইয়ারের উপর পুরো ক্যালেন্ডার টপিকটা আছে, পুরো ক্যালেন্ডার টপিকটা লিপ ইয়ারের উপর, অড ডেজ, ইভেন্ট ডেজ, এগুলোর উপর। আচ্ছা, আমরা দেখি এই যে লিপ ইয়ার মানে এই যে প্রত্যেক দিন 6 ঘন্টা করে বেড়ে যাচ্ছে প্রত্যেক বছর, এটা যদি আমরা 4 বছর অ্যাড করি তাহলে আমাদের হচ্ছে 24 ঘন্টা। এই যে 24 ঘন্টা মানে একদিন। তাহলে দেখো এই 365 দিন আমরা অলরেডি পেয়েছিলাম, আর এইটা পুরো মিলে আরো একদিন হলো, তাই আমাদের লিপ ইয়ারে হয় 366 দিন। যেন মাথায় থাকে, এতদিন হয়তো জানতে না, কিন্তু এখন যেন মনে থাকে এটা। আচ্ছা, আমরা আরো একটা জিনিস মনে রাখি, যে আমাদের অরবিটাল স্পিড বা কক্ষপথের গতি, এটা ইম্পর্টেন্ট। যে কক্ষপথের গতি বলতে পৃথিবী কত গতিবেগে সূর্যকে প্রদক্ষিণ করছে, এটাই হলো অরবিটাল স্পিড। এটাও ইম্পর্টেন্ট, কক্ষপথের গতি। এটা আমরা লিখব 29.8 কিলোমিটার পার সেকেন্ড। হয়েছে?
আচ্ছা, আমি আরো তোমাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই, যে বলো ম্যাক্সিমাম অরবিটাল স্পিড বা ম্যাক্সিমাম রেভলিউশন স্পিড বা সবচেয়ে সর্বাধিক পরিক্রমণ গতি কোন গ্রহের আমরা পড়ে এসেছি, যে অনেক তাড়াতাড়ি সূর্যকে প্রদক্ষিণ করতে পারে, আর মিনিমাম অরবিটাল স্পিড বা যার সূর্যকে প্রদক্ষিণ করতে অনেক সময় লাগে। এই দুটো গ্রহের নাম আমি তোমাদের কাছে জানতে চাই। বলো, ম্যাক্সিমাম অরবিটাল স্পিড বা সূর্যকে পরিক্রমণ করতে যার সবচেয়ে কম সময় লাগে, এটা কোন গ্রহ? আর মিনিমাম অরবিটাল স্পিড, এটা আমরা অলরেডি সোলার সিস্টেমে পড়েছি, শুনতে চাই। বলো। আচ্ছা দেখো, বুধ, খুব সুন্দর অ্যান্সার, বুধ। আর নেপচুন, ভালো অ্যান্সার। তাহলে আমরা ম্যাক্সিমাম অরবিটাল স্পিড, এটা আমরা পেলাম মার্কারি বা বুধ। আর মিনিমাম অরবিটাল স্পিড বা এটা পেলাম আমরা নেপচুন। ক্লিয়ার? তাহলে তোমরা সোলার সিস্টেম ভালোভাবে পড়ছো, এটা বোঝা যাচ্ছে। এটা আমাদের রেভলিউশন অফ আর্থ, আমাদের এইটুকুই কমপ্লিট। এবার আমরা যাব ডিস্টেন্স অফ ফ্রম দ্য সান। আচ্ছা, আমরা লিখো, হেডিং করব আমরা ডিস্টেন্স ফ্রম দ্য সান বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। এটাকে আমরা দুটো বলে রাখি, সেটা হচ্ছে অপসুর বা এপিহিলিয়ন, আর অনুসুর বা পেরিহিলিয়ন। ভালো করে বুঝি ব্যাপারটা আগে, তারপরে এটা আমরা নোট ডাউন করব। দেখো, আচ্ছা, অনুসুর মানে আমাদের যে সূর্য থেকে যে সামনে আছে, যখন পৃথিবী পৃথিবী যখন সূর্যের সামনে আছে, তখন সেটাকে আমরা বলি অনুসুর বা পেরিহিলিয়ন। দেখো, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি সূর্য থেকে আমাদের পৃথিবী প্রায় অনেকটাই সামনে আছে। যদি আমরা দেখতে পাচ্ছি 147 মিলিয়ন কিমি, এখানে আমরা দেখতে পাচ্ছি এপিহিলিয়নে বা যেটাকে আমরা বললাম অপসুর, আমরা মনে রাখবো এটা 152 মিলিয়ন কিমি। তাহলে দেখো, এটার থেকে তো অবশ্যই 152 বেশি। তাহলে অনুসুর মানেই সূর্যের কাছাকাছি অবস্থান পৃথিবীর। এটা আমরা নোট ডাউন করব। নোট ডাউন করি, হোয়েন নিয়ারেস্ট টু সান। অনুসুর মানেই হলো হোয়েন নিয়ারেস্ট টু সান। বা আমরা লিখব পৃথিবীর সূর্যের সামনে অবস্থান। এটাকে আমরা বলছি অনুসুর। আর অপসুর মানেই হলো হোয়েন ফারদেস্ট ফ্রম সান। আমরা লিখি হোয়েন ফারদেস্ট ফ্রম সান। বা আমরা লিখি পৃথিবীর সূর্যের সূর্যের দূরত্ব বেশি। কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার অপসুর আর অনসুর বললে আমরা কোথাও আটকাবো না এটা। এবার আমরা এর যেটা ইম্পর্টেন্ট পড়ে, অপসুর কখন হয়, অনসুর কখন হয়। এবার অপসুর আর অনুসুরের আমরা ডেটটা জানবো। এটা লিখে রাখো, পেরিহিলিয়ন, পেরিহিলিয়ন বা অনুসুর, এটা হয় 3 জানুয়ারি। 3 জানুয়ারি আমাদের হয় অনুসুর, যখন পৃথিবী সূর্যের সামনে অবস্থান করে। আর দূরে অবস্থান করে বা এপিহিলিয়ন হয় আমাদের 4 জুলাই বা 4 জুলাই। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই ডেটগুলো ভিভিআই ডেটগুলো পড়ে। এবং ডাব্লিউবিপি আর একটা পিএসসি ক্লার্কশিপে সম্ভবত তোমাদের পড়েছে যে পৃথিবী সূর্যের সামনে অবস্থান করে, এটিকে কি বলে? অ্যাপোজি, পেরিজি, অ্যাপিহিলিয়ন আর পেরিহিলিয়ন, এই 4টা অপশন ছিল তোমাদের। আচ্ছা, এরপর আমরা যাই পেরিজি অ্যান্ড অ্যাপোজিটে। এতক্ষণ আমরা পড়লাম কি
পৃথিবী আর সূর্যের অবস্থান। এবার আমরা পড়ছি পৃথিবী আর চাঁদের অবস্থান বা আর্থ অ্যান্ড মুন ডিস্টেন্স। এটাকে আমরা হেডিং করি পৃথিবী ও চন্দ্রের মধ্যেকার দূরত্ব। এবার আমরা যেটা দেখব যে এর ডেটগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট, যে এটা কি, এটা সম্বন্ধে আমার জানা খুব জরুরি। এটা আমরা প্রথমেই জানবো যে পেরিজি কোনটা আর অ্যাপোজি কোনটা। দেখো আমাদের লেখা আছে পেরিজি মানে নিকটতম বিন্দু। নিকটতম বিন্দু হবে না, নিকটতম অবস্থান হবে। তার মানে কি, আমরা ছবিতে আগে দেখি যে এটা মানেটা কি। এটা মানে দেখো তুমি পেরিজি, এই যে চাঁদের অবস্থান দেখতে পাচ্ছি আমরা, এটা পৃথিবী। এখানে কিন্তু সূর্যের সাথে কোনোভাবে গুলিও না, এটাকে কনফিউজ হয় না সূর্যের সাথে। আগেরটা আমরা পড়লাম অপসূর অনুসূর, যেটা সূর্য আর পৃথিবীর সাথে যুক্ত, কিন্তু পেরিজি অ্যান্ড অ্যাপোজি পৃথিবী আর চাঁদের সাথে যুক্ত। তাহলে আমরা দেখো তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ যে পেরিজির জায়গাটা কতটা দূরত্ব আর অ্যাপোজির জায়গাটা কতটা দূরত্ব। তাহলে আমরা ছবিতেই বুঝতে পারছি যে অ্যাপোজি যত বেশি দূরত্ব। তাহলে আমরা এটা নোট ডাউন করি যে অ্যাপোজি মানে পৃথিবী ও চন্দ্রের বা চাঁদের দূরতম অবস্থান। লিখো when moon is farthest from earth, when moon is farthest from earth। আর পেরিজিতে আমরা লিখবো the point of moon's orbit when it is closest to earth। এবার আমরা এটাকে লিখবো যে পৃথিবী ও চাঁদের নিকটতম অবস্থান। এখান থেকে কি কি ভাবে কোশ্চেন আসে তোমাদের আমি আগেই বলে দিচ্ছি। এখান থেকে কোশ্চেন আসবে যে পেরিজি ও অ্যাপোজি কার সাথে যুক্ত, চাঁদ, সূর্য, পৃথিবী, শুক্র, এরকম অপশন দিয়ে দেবে। এই এর পৃথিবী বা চাঁদ যে কোনো একটা অপশনে দেবে, বাকি আর 8টা গ্রহের মধ্যে কোনো একটা দিয়ে দেবে, বা নক্ষত্রের নাম দিল। তখন যেন এটা ক্লিয়ার থাকে। সূর্য কিন্তু অপশনে থাকবেই, আমি বারবার বলছি পেরিজি অ্যাপোজি থাকলে সূর্য অপশনে থাকবেই। এবারে এটা আরেকটা কোশ্চেন আছে যে পৃথিবী ও চন্দ্রের নিকটতম অবস্থানটাকে কি বলে, সেটা অপশন দেবে। পৃথিবী আর চন্দ্রের দূরতম অবস্থানটাকে কি বলে, এটা অপশন দেবে। আমি বারবার বলছি এটা কিন্তু কনফিউজিং টপিক, এটা তুমি কনফিউজড হবে। তার জন্য এটাকে একটু ভালোভাবে দেখে রাখা, যে পেরিজি অ্যাপোজি ছবি মনে রাখো, যার জন্য ছবিটা স্লাইডে অ্যাড করা আছে, ছবি মনে রাখবে, তাহলেই মনে থাকবে। এবার আমরা পরের স্লাইডে যাই। আমরা দেখি যে ইনক্লিনেশন অফ আর্থ বা আক্ষিক আনতি, পৃথিবীর আক্ষিক আনতি বা ইনক্লিনেশন অফ আর্থ। আমরা হেডিং করব ইনক্লিনেশন অফ আর্থ, বা পৃথিবী কত ডিগ্রি তার অক্ষের দিকে হেলে আছে। আমরা এখানে হেডিং করব, দেখো তোমরা তো প্রথমেই ম্যাথ ক্লাসে তোমরা অবশ্যই পড়েছো এটা, যে এই রকম যখন আমাদের এক্স ওয়াই এক্সিস দুটোকে পরপর ছেদ করে আমাদের এই টোটাল অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। তাহলে যখন আমরা পৃথিবী, দেখো এখানে তোমরা এই, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটা হবে আমাদের টোটাল 90 ডিগ্রি। এবার আমাদের যে যে অ্যাক্সিসে পৃথিবীটা আমাদের হেলে আছে, সেই হেলে আছে তার আমরা কক্ষপথের সাপেক্ষে মানে অরবিটাল প্লেনের সাপেক্ষে আমরা যদি দেখি, সেটা অরবিটাল প্লেন মানে কোনটা, এই যে এটা, এই যে অরবিটাল প্লেন মানে এটা। তাহলে অরবিটাল প্লেনের সাপেক্ষে এটা ডিগ্রি বের করতে গেলে আমাদের এই কোণটা মাপতে হয়। আর যদি পড়ে তোমাদের পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে লম্ব, লম্ব মানে হলো এটা। এগুলো তোমাদের ম্যাথ ক্লাসের কনসেপ্ট, তোমরা এগুলো সব ম্যাথে পড়েছো। তাহলে লম্ব যখন হবে তখন আমাদের মাপতে হবে এই কোণটা। তাহলে এই দুটো আমাদের যেন ক্লিয়ার থাকে, কোশ্চেন দুটোই পড়ে যে লম্বের সাপেক্ষে কত ডিগ্রি কোণে আমাদের পৃথিবী হেলে আছে, তখন তোমরা করবে এটা 23.5 ডিগ্রি। এটা পড়েছে, এটা পি ওয়াই কিউ।
আচ্ছা, এবার যদি বলা হয় কক্ষপথের সাপেক্ষে বা অরবিটার প্লেনের সাপেক্ষে কত ডিগ্রি হেলে আছে, আমরা এটা মনে রাখবো 66.5 ডিগ্রি। বোঝা গেল? এবার এটাও কনফিউজড হবে, মনে হবে যে না এটা তো কনফিউজড হবে, কিন্তু আমি বলে দিচ্ছি দেখো, তুমি যে কোনো একটা মনে রাখো, যে লম্বের সাপেক্ষে এটা মনে রাখো, মানে কোনটা, এই কোনটাকে তুমি মনে রাখো, এই কোনটার ভ্যালু হলো 23.5 ডিগ্রি, তার বাকিটা 90 ডিগ্রি থেকে মাইনাস করে তুমি বের করতে পারবে, টোটাল টোটাল 90 ডিগ্রি হবে। এবার তোমার মনে রাখবে যেন এটা অরবিটাল প্লেন দিলে তুমি 23.5 ডিগ্রি অপশন করে না আসো, এটা যেন খেয়াল থাকে, আর এটাই অপশনে দেবে, ঠিক আছে? বা ডাব্লিউবিপির ক্ষেত্রে, আমি বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বলছি, বলে দেবে যে কোনটি লম্বের সাপেক্ষে পৃথিবীর কোণ না, না বাচক না দিয়ে দেবে, দিয়ে পরে 23.5 ডিগ্রি দেবে, এটা যেন অ্যান্সার না করে আসো। এইগুলো বাদে যে কোনো একটা অ্যান্সার হবে। ক্লিয়ার? না বাচক শব্দ ডাব্লিউবিপি তে খুব পড়ে, সেগুলো যেমন একটু আমরা ভালোভাবে কেয়ারলি হ্যান্ডেল করি। এবার আমরা তারপরেই যাই আমাদের টপিক, গোলার্ধ বা হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার আমরা দেখি, আমরা প্রথমেই ছবিতে দেখি, দেখো আমাদের এটা ভাগ হয়েছে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, পূর্ব আর পশ্চিম, এরকম ভাবে ভাগ করা হয়েছে। তো এটাকে আমাদের এরকম ভাবে ভাগ করেছে কে? তো আমরা প্রথমেই মনে রাখবো, এটা আমরা লিখেছি, হেডিং করেছি হেমিস্ফিয়ার বা গোলার্ধ। প্রথমে আমরা লিখব ইকুয়েটার, 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 বা লিখব নিরক্ষরেখা, এটাকেই নিরক্ষরেখা বলে, নিরক্ষরেখা। আবার এটার পাশেই লিখে রাখো, এটাই হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা বা 0 ডিগ্রি অক্ষাংশ। বোঝা গেল? এটা, এই ইকুয়েটারটা আমাদের দুটো পার্টে পুরো হেমিস্ফিয়ারটাকে ভাগ করেছে। মনে রাখবো আমরা, এটা আমাদের দুটো পার্টে ভাগ করেছে, সেটা হলো, একটা হলো উত্তর গোলার্ধ আর একটা হলো দক্ষিণ গোলার্ধ, যেটা হলো নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ার। দেখো ভালো করে একবার দেখো, যে পুরো ইকুয়েটার মানে কোনটা, ইকুয়েটার মানে, আমি লাল পেন দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো এটা হলো ইকুয়েটার, এটা ইকুয়েটার, এটা গোটা পৃথিবীটাকে দু ভাগে ভাগ করেছে। কি দুভাগটা কি? এটা হলো উত্তর গোলার্ধ, এই পুরোটা, পুরোটা হলো নর্দার্ন হেমিস্ফিয়ার, এই পুরোটা হলো সাউদার্ন হেমিস্ফিয়ার। বোঝা গেল? তাহলে এটা হলো উত্তর গোলার্ধ পুরোটা, এটাও এটাও এরকম ভাগ করো না, তুমি শুধু ভাবো এটা দিয়ে দুটো ভাগে ভাগ হয়েছে, এটার নাম, পুরোটার নাম উত্তর গোলার্ধ, এটার পুরোটার নাম দক্ষিণ গোলার্ধ। বোঝা গেল? এরপর আমরা লিখি, প্রথমে আমরা ইকুয়েটার লিখলাম, এরপর লিখি প্রাইম মেরিডিয়ান। আমরা লিখব প্রাইম মেরিডিয়ান, নোট করো সবাই, প্রাইম মেরিডিয়ান, বা লিখব মূল মধ্যরেখা, বা এটাকে আরো লিখব 0 ডিগ্রি ল্যাটিটিউড বা দ্রাঘিমা রেখা। এটা অক্ষাংশটা আমরা মনে রাখবো, এটাকে বলা হয়, সবাই নোট ডাউন করো, এটাকে বলা হয় 0 ডিগ্রি ল্যাটিটিউড, এটাকে বলা হয় 0 ডিগ্রি লঙ্গিটিউড। এটা আমরা এখনই পড়বো, এটা আমাদের আজকের টপিক মেন এটাই। তাহলে প্রাইম মেরিডিয়ান আমরা মনে রাখবো, বা মূল মধ্যরেখা, এই পুরো পৃথিবীকে, দেখো আমি লাল পেন দিয়ে দেখাচ্ছি তোমাদের আরো, যে আমাদের এই পুরো পৃথিবীকে প্রাইম মেরিডিয়ান দু ভাগে ভাগ করেছে। সেটা হলো, একটা হলো
পশ্চিম গোলার্ধ আর একটা হলো পূর্ব গোলার্ধ। তাহলে আমরা লিখব এটি প্রাইম মেরিডিয়ান পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে, টু পার্টস। একটা হলো পূর্ব গোলার্ধ আর একটা হলো পশ্চিম গোলার্ধ। সবার ক্লিয়ার? সবাই নোট ডাউন করো তাড়াতাড়ি। নোট ডাউন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি আমি, নোট ডাউন করবে সবাই। এবার আমাদের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখন, দেখো এটা তো এশিয়ার ম্যাপ। দেখো এখানে আমাদের এশিয়ার দেখতে পাচ্ছ আমরা, এই জায়গাটায় আমাদের আমাদের এশিয়ার এই জায়গাটায় আমাদের অবস্থিত, তাই তো? কে অবস্থিত? আমাদের পেয়ারা ভারত, ইন্ডিয়া। এবার তাহলে তাহলে আমাদের যদি কোশ্চেন পড়ে যে কোন গোলার্ধে আমাদের ভারত অবস্থিত, তাহলে প্রথমেই দেখো আমাদের ইকুয়েটর যেটা ভাগ করেছিল এদিকটা ছিল উত্তর, এদিকটা ভাগ করেছিল উত্তর। আর আমাদের যেটা প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা ভাগ করলো সেটা এদিকটা পেলাম আমরা পূর্ব, তাই তো? যেটা আমাদের প্রাইম মেরিডিয়ান ভাগ করলো সেটাকে আমরা পেয়েছিলাম এটা পুরো পূর্ব, এটা পেয়েছিলাম পশ্চিম, পূর্ব গোলার্ধ, এটা পেয়েছিলাম পশ্চিম গোলার্ধ। আর যখন আমাদের ইকুয়েটর ভাগ করেছিল তখন আমরা পেয়েছিলাম এটা উত্তর গোলার্ধ আর এটা পেয়েছিলাম দক্ষিণ গোলার্ধ। তো কাজেই আমাদের এশিয়ার ভেতর ইন্ডিয়া, সেটা আমাদের কোন গোলার্ধে অবস্থিত হবে? উত্তর পূর্ব গোলার্ধে। আমরা লিখবো এটা, এটা নোট করে রাখবো আমরা, ভিভিআই। এটা পড়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, ভিভিআই, এটা যে আমাদের ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? এবার আমরা আমাদের অ্যাকচুয়াল যেটার জন্য আমাদের ক্লাস, এগুলো সব ইম্পর্টেন্ট, কোনো কিছু ছেড়ে যাওয়া যাবে না। এরপর আমাদের যেটা ক্লাস সেটা লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড, এটা আমরা আরম্ভ করছি। আমাদের ক্লাসের যেটা মেন টপিক ছিল লঙ্গিটিউড বা ল্যাটিটিউড বা দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা। তো আমরা প্রথমেই দেখি আমাদের হরাইজন্টাল লাইন্স আর ভার্টিক্যাল লাইন্স। আমরা হেডিং করব ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, আমরা হেডিং করব ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। আমরা এটাকে এটাকে এই ছবিটা আঁকবো এরকম ভাবে, যে ছবিগুলো এরকম ভাবে রেখা আঁকো কতগুলো, সেগুলোকে লেখো ল্যাটিটিউড, আর এরকম ভাবে লিখো সেগুলো হলো লঙ্গিটিউড। এই রেখাটাও আমরা আঁকবো, কারণ এই রেখাটা পরে যাতে ভুলে না যাও ল্যাটিটিউড কোনটা লঙ্গিটিউড কোনটা, এটার জন্য আমাদের ইম্পর্টেন্ট। তার নিচেই আমরা লিখব এটা হরাইজন্টাল লাইন্স বা আনুভূমিক রেখা। তারপরে হেডিং করব এটাও লঙ্গিটিউড, লঙ্গিটিউড হলো আমাদের ভার্টিক্যাল লাইন্স বা উল্লম্ব রেখা। এগুলো আমরা মনে রাখবো। এগুলো সব, এই দুটো যখন হেডিং করেছো এই হেডিং এর কাছে লিখো এগুলো সব ইমাজিনারি লাইন্স। আমাদের সুবিধার্থে এগুলো আঁকা হয়েছে। এবার আমরা একটু বুঝি যে ল্যাটিটিউড কোনটা আর লঙ্গিটিউড কোনটা। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ল্যাটিটিউড মানে হলো হরাইজন্টাল লাইন্স, মানে এই রকম ভাবে যেগুলো আছে, মানে এই যে আঁকা আছে এই রকম ভাবে, এইগুলো হলো সব ল্যাটিটিউড বা অক্ষাংশ, এগুলো হলো সব অক্ষাংশ। দেখো এরকম ভাবে ল্যাটিটিউডটাকে ডিফাইন করা আছে, ভুলো না যেন। এগুলো আমি এই জন্য ছবি এঁকে দিয়ে দিয়েছি তোমাদের ছবিগুলো। আচ্ছা, আমরা লঙ্গিটিউড মানে হলো দ্রাঘিমাংশ, দ্রাঘিমা রেখা মানে হলো এই রকম যেগুলো পৃথিবীকে ঘিরে রেখেছে, এই রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। আশা করি সবার ক্লিয়ার কোনটা দ্রাঘিমা রেখা আর কোনটা ল্যাটিটিউড।
এগুলো সব ইমাজিনারি লাইন্স। এবার আমরা যাই আমাদের এক একটা জিনিস বুঝি যে অক্ষাংশ। আমরা হেডিং করব অক্ষাংশ, বা এটার ইংলিশ নামটা লিখবো ল্যাটিটিউড। তাহলে আমরা প্রথমেই এটা লিখবো, এটা হলো হরাইজন্টাল লাইন্স, ইমাজিনারি হরাইজন্টাল লাইন্স অন দ্য গ্লোব দ্যাট রান ফ্রম ইস্ট টু ওয়েস্ট। ঠিক আছে, তাহলে আমরা বাংলায় লিখি আনুভূমিক রেখা। বাংলায় লিখি এটা আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা যেটা আঁকা কোথায়, কোন দিক থেকে কোন দিকে, যেটা আঁকা হয়েছে আমরা মনে রাখবো পূর্ব থেকে পশ্চিমে। এটা আঁকা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে, এটা আঁকা হয়েছে মনে রাখবো আমরা। এটা হলো আনুভূমিক রেখা বা হরাইজন্টাল লাইন্স। এবার আমরা হরাইজন্টাল লাইন যেহেতু পড়ছি, আমরা মনে রাখবো এই যে প্রত্যেক একটা রেখা, মানে একটা রেখা ডিফাইন করে 1 ডিগ্রি অফ ল্যাটিটিউড। তাহলে আমরা লিখি 1 ডিগ্রি অফ অক্ষাংশ বা 1 ডিগ্রি অক্ষাংশ সমান 1 ডিগ্রি অক্ষাংশ সমান 111 কিলোমিটার। কিলোমিটার এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এবার এটা ভালো করে বুঝি আমরা, এটা কিন্তু ভিভিআই PYQ। এই যে আমাদের প্রত্যেকটা ডিগ্রি অক্ষাংশ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করে করে প্রত্যেকটা অক্ষাংশ, মানে তারা 111 কিলোমিটার জুড়ে অবস্থান করে। কোশ্চান পড়েছিল, আমি কোশ্চানটা বলে দিচ্ছি, PYQ-তে কোশ্চান পড়েছিল যে দুটি অক্ষাংশের মধ্যে ডিফারেন্স কত কিলোমিটার। তাহলে ডিফারেন্স বিটুইন টু ল্যাটিটিউডস কত কিলোমিটার, এটা কোশ্চেন পড়েছিল। তাহলে আমরা এটা লিখে রাখবো এটাও, যে ডিফারেন্স বিটুইন টু ল্যাটিটিউডস বা দুটি অক্ষাংশের মধ্যে দূরত্ব, এটা আমরা মনে রাখবো 111 কিলোমিটার। এবার ছবিতে বুঝি, দেখো অক্ষাংশ মানে কোনগুলো বোঝালাম, অক্ষাংশ মানে এগুলো, অক্ষাংশ মানে এগুলো, অক্ষাংশ মানে এটা, এটা, এটা। আমরা মনে রাখবো এই অক্ষাংশ মানে এদের ডিফারেন্সটা, এদের ডিফারেন্স, এদের ডিফারেন্স আমাদের পরীক্ষায় পড়েছিল, আমরা মনে রাখবো 111 কিলোমিটার। এছাড়াও আরেকটা জিনিস তোমরা নোট ডাউন করো, যেটা খুব ইম্পর্টেন্ট লঙ্গিটিউড আর ল্যাটিটিউডের পার্থক্য বোঝার জন্য, যে এই যে দুটো অক্ষাংশের মধ্যে পার্থক্য এদের সেম হয়, আমরা লিখব ডিফারেন্স বিটুইন ইচ ল্যাটিটিউড ইজ সেম, বা দুটি অক্ষাংশের মধ্যে পার্থক্য সমান। লিখব আমরা ডিফারেন্স বিটুইন টু ল্যাটিটিউডস ইজ সেম, বা দুটি অক্ষাংশের মধ্যে দূরত্ব সমান। ভালো করে দেখো, এই যে এটার মধ্যে এটার থেকে এটার দূরত্ব যা, এটার থেকে এটার দূরত্বও তাই, এটার থেকে এটার দূরত্বও তাই, প্রত্যেকটা অক্ষাংশের মধ্যে দূরত্ব কিন্তু সমান। আমরা ছবি দিয়ে কিন্তু ভালোভাবে বুঝি, এটা বোঝা গেল। এবার তারপরেই লিখি আমাদের টোটাল ল্যাটিটিউড বা মোট অক্ষাংশের সংখ্যা, এটা পরীক্ষায় পড়েছে, মোট অক্ষাংশের সংখ্যা। আমরা মনে রাখবো 181টা, 181টা মোট ল্যাটিটিউডের সংখ্যা। এবার আমরা বুঝি কিভাবে 181 হলো, ভালো করে বোঝো। এখান থেকে শুরু করি আমরা, 1 2 3 4 এরকম করে করে একদম নর্থ পোল পর্যন্ত আমাদের 90টা। এবার সাউথ পোল পর্যন্ত এদিকেও 90টা, আর মাঝে আমাদের নিরক্ষরেখা। তাহলে 90 90 180 আর 1, তাহলে আমাদের হলো টোটাল 181টা। এই কাউন্টটাও যেমন মনে থাকে তোমাদের। ক্লিয়ার? বুঝেছি আমরা সবাই। এরপর আমরা কিছু জিনিস নোট ডাউন করি, কিছু জিনিস নোট ডাউন করি আরো।
যেগুলো আমাদের বুঝতে খুব সুবিধা। বারবার বলছি ছবি দেখে পড়বে। যদি হয় ক্লাসের পর আমি পিডিএফটা তোমাদের গ্রুপে দেব, গ্রুপের লিঙ্কে সবাই গ্রুপ জয়েন করবে, যারা জয়েন করেনি তাদের জয়েন করতে বলবে, এবং গ্রুপের এই পিডিএফ থেকে এই ছবি দেখে দেখে পড়বে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হবে। এরপর আমরা দেখি কিছু ইম্পর্টেন্ট ল্যাটিটিউডস বা আমাদের অক্ষাংশ, কিছু ইম্পর্টেন্ট অক্ষাংশ আমরা হেডিং করব গুরুত্বপূর্ণ অক্ষাংশ। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেন পড়ে। গুরুত্বপূর্ণ অক্ষাংশ বা ইম্পর্টেন্ট ল্যাটিটিউডস। প্রথমেই লিখো 0 ডিগ্রি, 0 ডিগ্রি ল্যাটিটিউড, 0 ডিগ্রি অক্ষাংশ। এটাকে আমরা বলি, মনে থাকে যেন, এটাকে আমরা বলি ইকুয়েটর, বাংলায় বলি আমরা এটাকে নিরক্ষরেখা। দেখো ভালো করে দেখো, 0 ডিগ্রি ল্যাটিটিউড কোনটা? 0 ডিগ্রি হলো এই যে এটা, দেখো আমাদের ছবিতে দেওয়া আছে এটা, এই যে ইকুয়েটর, এই যে এটা হলো 0 ডিগ্রি, এটার নাম ইকুয়েটর, বা আমরা এটাকে বলি নিরক্ষরেখা। তারপরে আমাদের ইম্পর্টেন্ট ল্যাটিটিউডস হলো 23, 23.5 ডিগ্রি নর্থ বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এটাকে আমরা লিখি ট্রপিক অফ ক্যান্সার, বা বাংলায় লিখো কর্কট কান্তি রেখা। এরপর আমরা দেখছি 23.5 ডিগ্রি হলো, এবার আমরা দেখি 66.5 ডিগ্রি উত্তর। উত্তর মানে বুঝতে পারছো তো, ম্যাপের উত্তর কোনটা? এই দেখো ভালো করে দেখো, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে আমরা গল্প করছি এগুলোর। এই যে এটা পড়লাম আমরা ট্রপিক অফ ক্যান্সার, এটা আমরা পড়ছি। এবার দেখি কি পড়ছি, 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, যেটাকে লিখি আমরা আর্কটিক সার্কেল। মনে রাখবো আমরা, এটাকে আমরা লিখবো সুমেরু বৃত্ত। এবার হয়ে গেল আমাদের 0 ডিগ্রি থেকে উপরের দিকটা। এবার আমরা কোন দিকে নামবো? নিচের দিকে, মানে দক্ষিণ দিকে, তাই তো? তাহলে আমরা 0 ডিগ্রি তো হয়ে গেছে আমাদের, তাহলে আমরা প্রথমেই পড়বো এটা 23.5 ডিগ্রি, আর এটা 66.5 ডিগ্রি। প্রথমেই পড়বো 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আমরা এটাকে নোট ডাউন করি, এটাকে আমরা বলি ট্রপিক অফ ক্যাপ্রিকন, বা এটা আমরা লিখবো মকর ক্রান্তি রেখা। আগেরটা উত্তরেরটা আমরা এই এই 23.5 ডিগ্রি উত্তরটা আমরা দেখলাম কর্কট ক্রান্তি, 23.5 ডিগ্রি দক্ষিণটা হলো মকর ক্রান্তি রেখা। হয়েছে? এবার আমরা লিখি 66.5 ডিগ্রি দক্ষিণ বা সাউথ, এটাকে আমরা বলি দক্ষিণ অক্ষাংশ, এটাকে বলি আমরা অ্যান্টার্কটিক সার্কেল, যেটাকে আমরা বাংলায় বলি কুমেরু বৃত্ত। এই একই ডিগ্রিতে আমরা উত্তর দিকে দেখলাম সুমেরু বৃত্ত, এখানে আমরা দেখছি কুমেরু বৃত্ত, তাই তো? এবার একটু বুঝে নি যে 23.5 ডিগ্রি মানে কোন রেখাটাকে বলছি আমরা, এই যে ট্রপিক অফ ক্যাপ্রিকন এটাকে বললাম, 66.5 ডিগ্রি মানে এই অ্যান্টার্কটিক সার্কেল এটাকে বললাম। আর আমরা জানি এই দুটো তো পোল আমাদের, তাই তো?
তাহলে আমাদের এইগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট, যেন মনে থাকে সবার। ভিভিআই, এটা এটা ভিভিআই। এগুলো কিভাবে কোশ্চেন আসে, এবার আমি তোমাদের বলি এটা কিভাবে কোশ্চেন আসে। যে পড়বে 0 ডিগ্রি অক্ষাংশ বা 0 ডিগ্রি ল্যাটিটিউড, এটাকে কি বলে? অপশন থাকবে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, মকরকান্তি রেখা। তখন তুমি অ্যান্সার করবে নিরক্ষরেখা। এইভাবে এই কোশ্চেন গুলো পড়ে। বোঝা গেল? এবার আমরা পরে যাই দ্রাঘিমাংশ। এতক্ষণ আমরা পড়লাম অক্ষাংশ, এবার পড়ছি আমরা দ্রাঘিমাংশ। লিখো লঙ্গিটিউডস। দ্রাঘিমাংশ বা লঙ্গিটিউডস। লঙ্গিটিউডস মানে আমরা দেখলাম এইগুলো ছিল ল্যাটিটিউডস। এই দেখো লঙ্গিটিউডস মানে হলো যেগুলো এই রকম ভাবে পৃথিবীকে ঘিরে রেখেছে, যে রেখাগুলো আমরা আগেই পড়েছি, লাইনগুলো। তাহলে ভার্টিক্যাল লাইন আমরা আগেই পড়লাম। আমরা প্রথমেই লিখবো ভার্টিক্যাল লাইন বা উল্লম্ব রেখা। প্রথমেই লিখবো ভার্টিক্যাল লাইন বা উল্লম্ব রেখা। এবার এটা ছবি আমরা এঁকে দিতে পারি। একটা পাশে এরকম ভাবে ছবি এঁকে দাও, তাহলে সুবিধা হবে তোমার, পড়তেও সুবিধা, বুঝতেও সুবিধা। এবার আমরা দেখি এটার যে এই যে এই দুটোর আমরা কি পড়লাম, অক্ষাংশে আমরা পড়লাম যে প্রত্যেক অক্ষাংশের মধ্যে ডিফারেন্স সমান থাকে, তাই তো? প্রত্যেক অক্ষাংশের মধ্যে সমান ডিফারেন্স থাকে। এবার আমরা এটা পড়বো যে এটা যত মেরু দিকে যায়, দেখো এটা তো মেরু, আর এর নিচেও মেরু আছে। দেখো ভালো করে বোঝো, এই জায়গায় এর ডিফারেন্স সবচেয়ে বেশি। আস্তে আস্তে এটা কমে কমে যাচ্ছে। বোঝা গেল? এটা কমে কমে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো, এটা আমরা লিখতেই পারি। লিখো distance from each longitude varies from poles towards equator। তাহলে লিখো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাওয়ার সময় প্রত্যেক দ্রাঘিমাংশের মধ্যে পার্থক্য কমতে থাকে। মধ্য পার্থক্য কমতে থাকে। ছবির মাধ্যমে এটা আমরা বুঝলাম। বুঝতে পেরেছি সবাই? এবার আমরা লিখি যে আমরা দেখলাম যে এর ইকুয়েটার, মানে এটা তো আমাদের ইকুয়েটার, এই যে মাঝ বরাবর যেটাকে আমাদের পৃথিবীকে দুভাগে ভাগ করেছে। তাহলে আমরা এখানে লিখি ইকুয়েটারে এর সব ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হয় আর পোলে গিয়ে 0 হয়ে যায়। তাহলে আমরা এটাই লিখবো ম্যাক্সিমাম ডিস্টেন্স বা লিখো ম্যাক্সিমাম ডিস্টেন্স। ম্যাক্সিমাম ডিস্টেন্স কাদের মধ্যে? এদের পার্থক্য দুটো দ্রাঘিমাংশের মধ্যে। ম্যাক্সিমাম ডিস্টেন্স দুটো দ্রাঘিমাংশের মধ্যে। এটা আমাদের হয়, আমরা মনে রাখবো ইকুয়েটার বা নিরক্ষরেখায়। আর আমরা মনে রাখবো মিনিমাম বা লিস্ট ডিস্টেন্স বা মিনিমাম ডিস্টেন্স, জিরো জিরো হয়ে যায় একদম, এটা হয় আমাদের পোলে বা মেরুতে। এগুলো আমরা কিসের ডিস্টেন্স লিখলাম সেটাও লিখে রাখি একটু, যে ডিস্টেন্স বিটুইন বা দুটো দ্রাঘিমাংশের দূরত্ব, দুটো দ্রাঘিমাংশের দূরত্ব। বোঝা গেল? এটা আমরা
লিখে রাখি। এবার এখান থেকে কি কোশ্চেন পড়ে মনে রাখবো আমরা, এটা কোশ্চেন, এটা ভিভিআই, এটা পরীক্ষায় পড়েছে। এটা পরীক্ষায় পড়েছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, মানে দুটো দ্রাঘিমাংশের মধ্যে দূরত্ব কোথায় বেশি। মনে রাখবো দ্রাঘিমায়, নিরক্ষরেখায়। দেখো আমরা এটা দেখলাম এখানে। আর সবচেয়ে কম পোলে বা মেরুতে। ছবি দেখে বুঝলে আমাদের বুঝতে অনেক সুবিধা। এবার এই যে ম্যাক্সিমাম ডিস্টেন্স হয়, এই ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কতটা হয় এটা আমরা একটু জেনে রাখি। আমাদের যে অক্ষাংশগুলোর মধ্যে ডিস্টেন্স হয়েছিল 111 কিলোমিটার, এটা আমরা লিখে রাখি 111.32 কিলোমিটার। এদের মধ্যে ডিস্টেন্স সবচেয়ে বেশি যেখানে হয় নিরক্ষরেখায়। বোঝা গেছে? আর তার সাথে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস, যে টোটাল ল্যাটিটিউডস বা মোট দ্রাঘিমাংশ। মোট দ্রাঘিমাংশ আমরা মনে রাখবো, আমাদের মোট দ্রাঘিমাংশের সংখ্যা হলো 360টি। বোঝা গেল? এবার আরেকটা জিনিস তুমি অ্যাড করতে পারো, যে প্রত্যেকটা দ্রাঘিমাংশ পৃথিবীকে, প্রত্যেকটা দ্রাঘিমাংশ পৃথিবীকে দুভাগে ভাগ করে। ভালো করে বোঝো। মানে আর এটা প্রত্যেক দ্রাঘিমাংশ একটা পূর্ণ গোলকও বলতে পারো। দেখো এই যে এই দ্রাঘিমাংশটা আছে, এটা এরকম ভাবে পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে, আরো পরেরটাও এরকম ভাবে ঘিরেছে, আরো পরেরটা ঘিরেছে। তাহলে আমরা এটাকেও নোট ডাউন করতে পারি, যে প্রত্যেক দ্রাঘিমাংশ, এটাও ইম্পর্টেন্ট বোঝার জন্য, একটি পূর্ণ গোলক। পূর্ণ গোলক। এছাড়াও তুমি লিখে রাখতে পারো পৃথিবীকে উত্তর দক্ষিণে দুই ভাগে ভাগ করে। নোট ডাউন করি আমরা সবাই। বোঝা গেছে সবার? এই দুটোই ইম্পর্টেন্ট আমাদের। এরপর আমরা দেখি যে এর আগে আমরা কিছু জিনিসটা দেখে নিই। আচ্ছা, এখানে নোট ডাউন করে রাখো। এখানেই আমরা নোট ডাউন করবো, নোট বলে লিখো, নোট। নোট বলে লিখবো আমরা, যে আমরা লিখছি নোট। দেখো এই ছবিটা ভালো করে বোঝো, এই ছবিতেই বোঝাচ্ছি তোমাদের। এই ছবিতে দেখো একটা লাল কালারের রেখা পুরো, পুরো একদম মানে পুরো পৃথিবীকে ঘুরেছে। এটাকে আমরা বলি প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান। দেখো আমরা পড়েছিলাম একটু আগে প্রাইম মেরিডিয়ান, এটাকে আমরা বলি মূল মধ্যরেখা। একটু আগেই আমরা লিখলাম না, কিন্তু তখন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার ছিল না। আচ্ছা, এই প্রাইম মেরিডিয়ানকে আমরা ধরি 0 ডিগ্রি ল্যাটিটিউড, 0 ডিগ্রি লঙ্গিটিউড বা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। বোঝা গেল? আচ্ছা, এই প্রাইম মেরিডিয়ানটাই আমরা মনে রাখবো, যে গ্রিনউইচ, লন্ডনের গ্রিনিচ শহরের মাঝ দিয়ে গেছে, যাই আমরা তার জন্য একে আমরা গ্রিনিচ রেখাও বলে থাকি, বা লিখে রাখি এটাকে আমরা গ্রিনিচ মিন টাইম বলি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা আগের দিন পড়েছি জিএমটি আর আইএসটি। তোমরা আমাকে বলো দেখি, জিএমটি আর আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এদের মধ্যে সময়ের কতটা পার্থক্য হয়? এটাই হলো পিওয়াই কিউ ভিভিআই। দেখি কতটা মনে রেখেছো তোমরা। জিএমটি আর আইএসটি, জিএমটি আর আইএসটির মধ্যে সময়ের কতটুকু পার্থক্য হয়? খুব সুন্দর, 5 ঘন্টা 30 মিনিট। ভালো অ্যান্সার দিয়েছো, 5 ঘন্টা 30 মিনিট। সবার মনে আছে দেখছি, পড়াশোনা খুব সুন্দর চলছে তোমাদের। এরকম ধরে রাখো, সুন্দর হবে।
এবার আমরা তাহলে এটা মনে রেখেছি জিএমটি, তাহলে আমরা বুঝতে পারছি জিএমটি কোথা থেকে আসছে কনসেপ্টটা, মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। এটাই গ্রিনিচ শহরে, লন্ডনে গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, যার জন্য গ্রিনিচ হচ্ছে একটা ল্যাবরেটরি, যার নাম অনুসারে গ্রিনিচ মিন টাইম নাম রাখা হয়েছে হয়েছে এবার আমরা পরের স্লাইডে যাই, যেখানে আচ্ছা আমরা এখানে একটা জিনিসও লিখে রাখি, যে এখানে ইন্টারন্যাশনাল ডেট লাইন লিখো, ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আইডিটি, তোমরা লিখো ইন্টারন্যাশনাল ডেট লাইন, এটার বাংলায় লিখো আন্তর্জাতিক, আমি লিখে দিচ্ছি আন্তর্জাতিক তারিখ রেখা। এটা আমরা মনে রাখবো, এই যে আন্তর্জাতিক তারিখ রেখা, এটা আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি মেরিডিয়ান বলে এটাকে, 180 ডিগ্রি মেরিডিয়ান। বোঝা গেল? এবার ভালো করে বুঝি, আমাদের 0 ডিগ্রি দ্রাঘিমাংশ যদি বলে তখন আমাদের হবে প্রাইম মেরিডিয়ান, বা আমরা সেটাকে জিএমটি বলতে পারি, গ্রিনিচ মিন টাইম। আচ্ছা, আইডিটি বা ইন্টারন্যাশনাল ডেডলাইন বললেই 180 ডিগ্রি মেরিডিয়ান যেন আমার মনে থাকে, এটাকে আমরা বলি আন্তর্জাতিক তারিখ রেখা। এটা মনে রাখবো আমরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা যাই, আচ্ছা মেরিডিয়ান মানে 180 ডিগ্রি ল্যাটিটিউড, লঙ্গিটিউড মনে থাকে জানা, 180 ডিগ্রি দ্রাঘিমাংশ মনে থাকবে তো সবার? নোট ডাউন করি আমরা তাড়াতাড়ি। তারপরে আমরা স্লাইডে যাই, এটা খুব ইম্পর্টেন্ট, যে প্রাইম মেরিডিয়ান যেটা আমরা এই মাত্র দেখলাম, প্রাইম মেরিডিয়ান বা যেটা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটাকে আমরা পড়লাম, সেটা আমরা মনে রাখবো আটটি আটটি দেশের উপর দিয়ে গেছে, আটটি দেশের উপর দিয়ে, ঠিক আছে? এটা গ্রিনিচ লন্ডনের উপর দিয়ে গেছে জিএমটি, এটা আমরা মনে রাখবো, এটাই জিএমটি। বোঝা গেল? যেটা গ্রিনিচ মিন টাইম বলি আমরা। আচ্ছা, এই যে গ্রিনিচ মিন টাইম, এটা আমাদের দুটো কন্টিনেন্টের উপর দিয়ে গেছে, এটাও কোশ্চেন এসছে, যে গ্রিনিচ মিন টাইম বা প্রাইম মেরিডিয়ান কটি কন্টিনেন্টকে কভার করে? আমরা মনে রাখবো দুটি কন্টিনেন্টকে কভার করে। কটি কান্ট্রিকে কভার করে? মনে রাখবো 8টি কান্ট্রিকে কভার করে বা 8টি দেশকে। ইউরোপের 3টি দেশ, ইউনাইটেড কিংডম, ফ্রান্স অ্যান্ড স্পেন, আমরা নোট ডাউন করি এটা। তারপর আফ্রিকা মহাদেশের আমরা আলজেরিয়া, মালি, বুর্কিনা ফাসো আর টোগো আর ঘানা, এগুলোর মধ্য দিয়ে আমাদের প্রাইম মেরিডিয়ান গেছে। ভালো করে যদি ম্যাপটা লক্ষ্য করো, এই যে আমরা ছবিটা লক্ষ্য করো, এখান দিয়ে আমরা দেখতে পাবো এটা ইউকে, এটা ফ্রান্স, এটা স্পেন, এটা আলজেরিয়া, এটা মালি, এটা দেখো বুর্কিনা বুর্কিনা ফাসো, এটা হচ্ছে ঘানা, আর এটা হচ্ছে টোগো। এটা টোগো আর এটা ঘানা। বোঝা গেল? তাহলে আমরা পর পর, এই যে এটা এটা হলো আমাদের জিএমটি বা প্রাইম মেরিডিয়ান, বা যেটাকে আমরা পড়লাম মূল মধ্যরেখা, বা এটাকে আরো কি পড়লাম, 0 ডিগ্রি ল্যাটিটিউড পড়েছি তো, এটাকে আমরা পড়লাম 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। এগুলো সব যেন মনে থাকে, প্রাইম মেরিডিয়ান মানে যেন সবগুলো মনে পড়ে, এই রেখাটাই এতগুলো নাম, এটাকেই 0 ডিগ্রি ল্যাটিটিউড, ওটাকেই মূল মধ্যরেখা, ওটাই প্রাইম মেরিডিয়ান, ওটাই জিএমটি গ্রিনিচ মিন টাইম। বোঝা গেল? পরের দেখি আমরা, এবার আমরা যেটা দেখব, যে আমাদের পুরো ল্যাটিটিউড, আমরা দেখলাম 360টা আমাদের টোটাল ল্যাটিটিউডের সংখ্যা, তাই তো? 360টা আমাদের ল্যাটিটিউডের সংখ্যা বা দ্রাঘিমাংশের সংখ্যা। তাহলে প্রত্যেকটা 360-এর ভ্যালু হলো 360 ডিগ্রি, মানে 1 ডিগ্রি করে প্রত্যেকটা ভ্যালু, 360-এ 360 ডিগ্রি। এটা আমাদের, এই ডিগ্রিটা আমাদের টাইম ল্যাপস করে, টাইম ল্যাপস কাউন্ট করে 24 ঘন্টার। তাহলে আমরা এখান থেকে কাউন্ট করতে পারি 1 ঘন্টার ভ্যালু 360 ডিগ্রি বাই 24।
তাহলে আমরা 1 ঘন্টার ভ্যালু পেলাম, দেখো 15 ডিগ্রি। মানে আমরা এটা মনে রাখবো যে আমাদের প্রত্যেক 1 ঘন্টায় 15 ডিগ্রি দ্রাঘিমাংশের পার্থক্য হয়। বোঝা গেল? তাহলে আমরা লিখলাম এখানে 15 ডিগ্রি সমান 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই তো? তাহলে আমরা এখান থেকে 1 ডিগ্রি সমান ভ্যালু বের করতে পারবো 60/15। তাহলে আমরা পেলাম 4 মিনিট। তাহলে আমাদের আলটিমেট আমরা পেলাম 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট। এটাই আমরা ক্যালকুলেশন করে একটু বোঝালাম তোমাদের কিভাবে এই ক্যালকুলেশনটা আসে। তাহলে আমরা এটা লিখবো যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় 4 মিনিট। আচ্ছা, এটা আমরা অলরেডি শুনলাম যে প্রাইম মেরিডিয়ান পৃথিবী পৃষ্ঠের একটি কাল্পনিক রেখা যা ইংল্যান্ডের গ্রিনিচের উপর দিয়ে গেছে। এই রেখা স্থানীয় সময়কে গ্রিনিচ মান সময় বা জিএমটি বলা হয়, যেটা মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সারা বিশ্বের সময়ের গণনা হয় এই জিএমটি দিয়ে। বোঝা গেছে? আমরা নোট ডাউন করতে পেরেছি। এবার আমরা আসি বিষুব আর সলিস্টিক বা ইকুইনক্স আর সলিস্টিক নিয়ে। এবার প্রথমেই আমরা দেখব আমাদের ইকুইনক্স বা বিষুব। আমরা হেডিং করব ইকুইনক্স বা বিষুব, যার দুটো ভাগ, একটা হলো মহাবিষুব আর একটা হলো জল বিষুব বা ভার্নাল ইকুইনক্স বা স্প্রিং ইকুইনক্স, আর একটা অটোমনাল ইকুইনক্স। আমরা পড়ি এটা কোথায়, আগে ছবিতে দেখি, ভালো করে দেখো। এটা হলো জলবিষুব। দেখো আমরা এটাকে পড়লাম জলবিষুব, আর এটা হলো মহাবিষুব বা ভার্নাল ইকুইনক্স। এগুলো যেন এই ইংলিশ টার্মগুলো মনে থাকে, এগুলো ইম্পর্টেন্ট। কোন টাইম ভার্নাল ইকুইনক্স দিয়ে দেবে তখন তোমাকে হয়তো বাংলাটা দিলই না, তাই তো? তাহলে এটা থেকে আমরা কি পড়বো? আমরা প্রথমেই এটাই মনে রাখবো কিছু ফ্যাক্ট, আমরা আগে নোট ডাউন করি তারপরে বুঝে বুঝে যাব। এই যে মহাবিষুব, এটাই আমরা যে ফ্যাক্টটা করব, যে এটা 21শে মার্চ এটা হয়, এটা আমরা মনে রাখবো 21 মার্চ। এখান থেকে আর সেরকম জানার কিছু নেই, ঠিক আছে? আর জলবিষুব হয় আমরা জানবো 23 সেপ্টেম্বর। বোঝা গেল? তাহলে আমরা হেডিং করলাম মহাবিষুব জলবিষুব, এটার ডেটটা আমরা লিখলাম, একটা 21 মার্চ আর একটা 23 সেপ্টেম্বর। এবার আমরা এই যে বিষুব পড়ছি, বিষুব, এই যে বিষুব পড়লাম না, এই বিষুব সম্বন্ধে কিছু লিখি। এই যে বিষুব মানেই আমরা লিখবো ডে নাইট সেম বা সমান দিন রাত্রি। এটা খুব ইম্পর্টেন্ট, সমান দিন রাত্রি। তাহলে আমাদের তাহলে তো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে মহাবিষুব আমাদের যতটা দিন হবে ততটাই রাত্রি হবে, জলবিষুব আমাদের যতটা দিন হবে ততটা রাত্রি হবে, তাই তো? তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এবার সলিস্টিক সম্বন্ধে আমরা দেখব, তার আগে আমরা এর ভাগ দেখি। সলিস্টিককে আমরা ভাগ করি দুটো, একটা করি আমরা সামার সলিস্টিক আর একটা করি উইন্টার সলিস্টিক। এটা দুটোকে ভাগ করো, এর ভাগটা লিখো, আমরা সবাই লিখো। এটা প্রথমেই ভাগ হলো, একটা হলো সামার সলিস্টিক আর একটা হলো উইন্টার সলিস্টিক। এবার এই সামার সলিস্টিকটাকে আমরা বলি কর্কট সংক্রান্তি, এটার নাম কর্কট সংক্রান্তি, এটা বলেই আমরা চিনি। আচ্ছা, এই উইন্টার সলিস্টিক এটাকে আমরা চিনি মকর সংক্রান্তি হিসাবে। ক্লিয়ার? এবার এটা আমরা আমাদের এখান থেকে একটা জিনিস কোশ্চেন পড়ে, সেই কোশ্চেনটা হলো এই যে উইন্টার সলিস্টিক পড়লাম আমরা, সামার সলিস্টিক পড়লাম,
তো এই যে সূর্য রশ্মি, এটা তো পুরো সূর্য রশ্মি কোন দিকে পড়ছে তার উপর পুরো পুরো ঘটনাটা, এই যে সূর্য সান, এই সানের রশ্মি কোন দিকে পড়ছে সেই অনুযায়ী এই পুরো ঘটনাগুলো ঘটে। তাহলে আমরা এখানে পড়বো যে সূর্যের রশ্মিটা কোথায় পড়ে। আমরা মনে রাখবো, এখানে লিখি আমরা এই যে উইন্টার প্রথমেই লিখি সামার সলিস্টিক বা কর্কট সংক্রান্তিতে সূর্যের আলো সরাসরি পড়ে মকর ক্রান্তি রেখায়। আচ্ছা, তোমাদের এটা বলো তোমরা, যে আমরা মকরক্রান্তি রেখা একটু আগে পড়লাম, তো আমরা কত ডিগ্রি নর্থ না কত ডিগ্রি সাউথে আমরা মকরক্রান্তি রেখা পড়লাম? তাছাড়া উইন্টার সলিস্টিক্সে তাহলে কি হবে? এর উল্টো। এর উল্টো মানে কি? এর পুরো সূর্য রশ্মি পড়ে বা সূর্যের আলো সরাসরি পড়ে কর্কট ক্রান্তি রেখায়। এবার আমি জানতে চাই তোমাদের কাছে, তোমরা মেসেজ করে জানাও আমাকে, যে মকরক্রান্তি ও কর্কটক্রান্তি রেখা এটা কত ডিগ্রি সাউথ আর কত ডিগ্রি নর্থে আমরা পেলাম? দেখো, যে বললে আগের পেজটা দিন সে নোট ডাউন করো এটাকে। হয়েছে? এবার কে বলছো? 22.5, হ্যাঁ, 23.5 ডিগ্রি নর্থে পেয়েছি, একদম ঠিক। আচ্ছা, আর তারপরে এটা পেলাম 23.5 ডিগ্রি সাউথে। খুব সুন্দর, তাহলে তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো, আমি বুঝতে পারলাম এটা। এবার আমরা এখানে কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস নোট করে লিখে রাখি, যে নোট করে লিখি, যে রেভলিউশনে যেটা আমাদের লেখা উচিত ছিল। নোট করি যে দিন রাত্রি হয় আমাদের, এটা আমরা নোট করি, যে দিন রাত্রি, এটা নোট, এটা আমরা লিখব যে দিন রাত্রি হয়, দিন ও রাত্রি হয়। এটার কারণ, এটার কারণ দুটো, মনে রাখবে। এটার কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে রেভলিউশন বা পরিক্রমণ, পৃথিবীর পরিক্রমণ, তাই তো? রেভলিউশন বা পৃথিবীর সূর্যকে পরিক্রমণ এটা, অ্যান্ড পৃথিবীর নিজের অক্ষের দিকে হেলে থাকা। এই দুটো হলো এর মেন কারণ। দিন রাত্রি যে ফরমেশন হয় আমাদের, দিন রাত্রি হয়, তার কারণ, এটা হলো তার কারণ। এটা যেন সবার মনে থাকে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কোনো কিছু, কোনো কিন্তু একটা না, যদি শুধু পরিক্রমণ হতো আর টিল্ট না থাকতো তাহলে কিন্তু দিন রাত্রি হতো না। আর যদি শুধু টিল্ট থাকতো, রেভলিউশন হতো না, তাহলে তো দিন রাত্রি হতো না। এবার আমরা বলো, আমরা জানতে চাই তোমাদের কাছে, কেমন শুনলে দেখি, যে টিল্ট আমাদের যে হেলে আছে নিজের অক্ষের দিকে, পৃথিবী লম্বের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক বলেছো, একদম ঠিক। এটা রেভলিউশন না। আচ্ছা, এটাকে একটু সবাই ঠিক করো, এটা ফ্লুয়েন্টলি একটু ভুল হয়েছে আমার। দিন রাত্রি ফরমেশন হয় রোটেশনের জন্য, একদম ঠিক বলেছো, দিন রাত্রি ফরমেশন হয় রোটেশনের জন্য, যেটা ঘূর্ণন, আবর্তন, মানে নিজের অক্ষে নিজেকে ঘোরা, যেটা আমরা পড়লাম 23 ঘন্টা কত মিনিট কত সেকেন্ড, এটা দিন রাত্রি। আর আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের সিজন হয়
বা আমাদের কালগুলো হয়, যেগুলো কাল, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, এগুলো, তাহলে আমাদের সিজনস হয় বা কালগুলো হয়, এটা হলো আমাদের রিভলিউশন বা রেভলিউশন অ্যান্ড টিল্ট। এই জন্য বোঝা গেল? এটাকে নোট ডাউন করো, একটু ঠিক করে নাও সবাই। এটা ঠিক করো, এই দুটোই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে, যে দিন রাত্রি ফরমেশন হয় কিসের জন্য? রোটেশনের জন্য। আর সিজন ফরমেশন হয় কি করে? রেভলিউশন, মানে সূর্যের চারিদিকে ঘোরা এবং নিজের অক্ষের দিকে টিল থাকা। আচ্ছা বলো তোমরা, যে পৃথিবী লম্বের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে? এটা আমরা একটু আগেই পড়লাম, দেখি কেমন বলতে পারো। দেখি কেমন বলতে পারো সবাই। একদম ঠিক, 23.5 ডিগ্রি, একদম ঠিক। এবার আমরা যেটা দেখব সেটা হলো সোলার এক্লিপস, সূর্যগ্রহণ। আমরা হেডিং করব সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ আমরা হেডিং করব সূর্যগ্রহণ, সোলার এক্লিপস, সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের সময় আমাদের নতুন চাঁদ বেরায়, এটা আমরা সবাই জেনেছি, যে আমাদের এই সূর্যগ্রহণের সময় আমরা পাই নতুন চাঁদ বা নিউ মুন, যেটা যেটাকে আমরা বলি আমাবস্যা। দেখো আমাবস্যা কিভাবে এলো বুঝতে পারলাম আমরা সবাই। এবার কিছু জিনিস আমরা দেখি, যে সোলার এক্লিপসটা ফরমেশন হয় কিভাবে। দেখো সোলার এক্লিপস ফরমেশন হয়, দেখো কিভাবে হয়। এই যে সোলার মানে সূর্য, সান, এই যে সান আর পৃথিবীর মাঝে চন্দ্রের অবস্থান, এভাবেই সোলার এক্লিপস আমাদের ফরমেশন হয়। দেখো এখান থেকে যে রশ্মিটা সূর্যের আসছে, সেটা কিন্তু এই যে আমাদের চাঁদ, এ কিন্তু আটকে দিচ্ছে, যার জন্য আমাদের এই সোলার এক্লিপস ফরমেশন হচ্ছে। সবার ক্লিয়ার? বলো সবার ক্লিয়ার? এবার আমরা দেখি এই যে সোলার এক্লিপস, যে মনে রাখবো আমরা, সূর্য, মুন আর আর্থ, এই পুরোটা আটকে দিচ্ছে, এই জন্য এই সোলার এক্লিপস ফরমেশন হয়। এবার এই সোলার এক্লিপস আমরা নিজেরাও তো দেখেছি কোনো কোনো দিন, যে এই সোলার এক্লিপসটা এই রকম টাইপের দেখতে হয়। একটা টোটাল এক্লিপস হয়, একটা একটা অ্যানুলার এক্লিপস, আর একটা পার্সিয়াল এক্লিপস হয়। এবার এটা আমরা দেখব যে কোনটা সোলার এক্লিপস। এবার আমরা এটাকে ভালো করে দেখব। আরো একবার বলবো, দেখো আরো একবার বলছি, এটা সূর্য, সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ ফরমেশন হয় কিভাবে। দেখো ভালো করে শোনো, এটা হলো সূর্য, এটা হলো চন্দ্র বা মুন, আর এটা হলো পৃথিবী। তাহলে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সূর্যের এই যে রশ্মি, সূর্য রশ্মি, এটা যখন পৃথিবীর দিকে যাচ্ছে, তার মাঝে চন্দ্র চলে আসছে, চন্দ্র বা চাঁদ। তাহলে কি হচ্ছে, চন্দ্রের এই পোর্শনটা সূর্য রশ্মিটা আটকে দিচ্ছে, যার জন্য এখানে আমরা পৃথিবীতে এই পোর্শনে আমরা চন্দ্র, এই সূর্যগ্রহণ দেখতে পাই। বোঝা গেল সূর্যগ্রহণ কিভাবে এলো? তাহলে এবার পরে কোশ্চেন পরে, সূর্যগ্রহণে অর্ডার 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 আমরা মনে রাখবো, সূর্য বা সান, তারপরে চাঁদ, তারপর পৃথিবী। এটা PYQ, এই অর্ডারটা পড়েছে পরীক্ষায়। এবার আমরা দেখি এই যে টোটাল এক্লিপস। দেখো এই যে টোটাল এক্লিপস মানে এটাকে আমরা বাংলায় বলি পূর্ণগ্রাস। এটা লিখো সবাই, যে তিন ধরনের আমরা সূর্যগ্রহণ দেখতে পাই, থ্রি টাইপস। তার মধ্যে একটা হলো টোটাল এক্লিপস বা পূর্ণগ্রাস। তারপরে দেখো অ্যানুলার সোলার এক্লিপস, যেটাকে আমরা বলি বলয় গ্রাস।
বলয় গ্রাস, এটা ভিভিআই। এটা কোশ্চেন পড়েছে, এটা কোশ্চেন এসছে তোমার, যে এটাকে আর কি বলা হয়। এটাকে মনে রাখবে, এটাকে বলা হয় রিং অফ ফায়ার। এটাকে রিং অফ ফায়ার বলা হয়, বা এটাকে আমরা বলি অগ্নি বলয়। আচ্ছা, আমি এটা এটা যখন আমরা আপলোড করব, এটা অনেক আস্তে আস্তে শোনাবে, কারণ আমরা লিখে লিখে যাচ্ছি। তো তোমরা যে কোনো ভিডিও দেখার চেষ্টা করবে 1.5x বা 2x এ, তাহলে তোমার টাইম বাঁচবে, আর কিছুই না। ঠিক আছে, এবার আমরা এটা যেন আমাদের মনে থাকে, এটা ভিভিআই, এটা পিওয়াই কি তো পড়েছে। এবার আমরা দেখি পার্সিয়াল এক্লিপস, বা এটাকে আমরা লিখি আংশিক গ্রহণ। আংশিক গ্রহণ, এগুলো আমাদের যেন মনে থাকে। একটা পূর্ণ গ্লাস, একটা বলয় গ্রাস, আর একটা যেটাকেই আমরা বললাম রিং অফ ফায়ার, যেটাকেই আমরা বললাম রিং অফ ফায়ার। আর একটা আংশিক গ্রহণ বা পার্সিয়াল এক্লিপস। বোঝা গেছে? আমাদের সোলার এক্লিপসের পরেই আমরা পড়ব লুনার এক্লিপস বা চন্দ্রগ্রহণ। হেডিং করো লুনার এক্লিপস বা চন্দ্রগ্রহণ। লুনার এক্লিপস। এবার আমরা দেখি লুনার এক্লিপস কি হয়। লুনার এক্লিপসে দেখো, সূর্য একদিকে আছে, সূর্য রশ্মি আসছে টুয়ার্ডস আর্থ, তার পিছনে লুকিয়ে গেছে দেখো চাঁদটা। বোঝা গেল? তাহলে এই অর্ডারটা কি হবে? এই অর্ডারটাও পড়ে যে চন্দ্রগ্রহণের অর্ডার। এই অর্ডারটাও আমরা মনে রাখবো, এই অর্ডারটাও আমরা লিখবো। ছবি দেখলেই বুঝতে পারবে, ছবিটা ভালো করে দেখো। সূর্য, যার পরে আছে পৃথিবী, তারপরেই আসে চাঁদ বা চন্দ্র। এটা হলো এর অর্ডার চন্দ্রগ্রহণের। এবার আমরা দেখি যে তাহলে কিভাবে হয়। দেখো, এর পুরো রশ্মিটা যখন আসছে, পৃথিবী চন্দ্রের থেকে অনেক বড়, যার জন্য এই পুরো সূর্যের আলোকটাকে এ আটকে দেয়। যার জন্য এ পুরো দেখো এরকম একটা অন্ধকারাচ্ছন্ন এরিয়ায় পড়ে যায়। তখন আমরা দেখতে পাই চন্দ্রগ্রহণ। বোঝা গেল? এরপর আমরা চন্দ্রগ্রহণের দুটো জিনিস জানি। আমরা একটা দেখতে পাই কি ফুল মুন, বা যেটাকে আমরা বলি রেড মুন, আর দুটো ফুল মুন দেখতে পাই। দেখো, এটা আমাদের হয় রেড মুন, এটা জাস্ট দেখে রাখো, এটাকে আমরা বলি রেড মুন। চন্দ্রগ্রহণের আমরা দেখতে পাই রেড মুন। আর এটা পুরোটাই ক্রিয়েট হয়, রেড মুন ক্রিয়েট হয় লাইট রিফ্লেকশনের জন্য। আর্থ ব্লক করে কাকে? সানলাইটকে, সূর্যের আলোকে পৃথিবী ব্লক করে দেয়, যার জন্য লাইটের রিফ্লেকশন তৈরি হয়, এবং স্ক্যাটারিং এর ফলে এটা রেড কালারের মুন আমরা বলি এই জন্য। বোঝা গেল? এরপর আমরা দুটো ফুল মুন দেখতে পাই। ঠিক আছে, দুটো ফুল মুন, যেটাকে আমরা বলি ব্লু মুন। এটা দেখো, এটা ব্লু মুন, এটা দেখা যায়। বোঝা গেল? এখান থেকে সেরকম কোশ্চেন আসে না, জাস্ট দেখে রাখো ছবি, যে হ্যাঁ এরকম একটা কিছু আছে। সবার ক্লিয়ার? সবার নোট ডাউন ক্লিয়ার? অর্ডারটা যেন মনে থাকে। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা টাইড সম্বন্ধে। এটাই আমাদের লাস্ট টপিক। আমরা হেডিং করব টাইড, বা আমরা হেডিং করব জোয়ার ভাটা। এবার আমরা জানবো জোয়ার ভাটা কি করে হয়। আমরা সমুদ্রে অনেক দিন গেছি, কিন্তু আমরা জানতাম স্যার চাঁদ তো আটকে, চাঁদ তো টানে জলটাকে। না, সব ক্ষেত্রে চাঁদ শুধু টানে না। এবার আমরা দেখবো কি করে হয়। এই ডেফিনেশনটা লিখলে লিখতে পারো, আগে ভালো করে বোঝো জিনিসটা কি জোয়ার ভাটা। তো জোয়ার ভাটা হলো, দেখো এখানে এটা হলো সূর্য সান, এটা হলো মুন বা চাঁদ। তাহলে আমরা দেখছি এটা তো পৃথিবী, এটা হলো আর্থ। দেখো, এখানে আমরা জানি আমাদের পুরো স্থলভাগ আর জলভাগের 70% হচ্ছে আমাদের ওয়াটার বা জল, আর 30% হলো আমাদের স্থল বা ল্যান্ড বাউন্ডারি, ল্যান্ড। তাই তো? এবার এটার মধ্যে দেখো
তুমি এর একটা আকর্ষণ বল কাজ করে সূর্যের, তাহলে সূর্য পৃথিবীকে আকর্ষণ বল দিয়ে নিজের দিকে টানছে। তার সাথে দেখো মুনও তার আকর্ষণ বল দিয়ে পৃথিবীর এই আকর্ষণটাকে টানছে, পৃথিবীর এই উপরের সারফেসটাকে নিজের দিকে টানছে। এর ফলে এই দুটো কারণ, প্রথম দুটো কারণ ভালো করে বোঝো। সূর্য তার আকর্ষণের জন্য নিজের দিকে টানছে, চাঁদ তার নিজের দিকে টানছে। এছাড়াও যে পৃথিবী যে নিজের অক্ষের সাপেক্ষে ঘোরে, যে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে অভিকেন্দ্রজ বল, তাই তো, অভিকেন্দ্রজ বল, আর একটা পড়লাম অপকেন্দ্রজ বল, তাই তো। এটার জন্য এই সারফেসের যে ওয়াটারটা, এটা আপ এন্ড ডাউন হয়। আপটাকে বলি আমরা জোয়ার, আর ডাউনটাকে বলি আমরা ভাটা। দেখো এটাই লেখা আছে, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণনের ফলে সমুদ্রের জল নিয়মিতভাবে উঁচু নিচু হওয়ার ঘটনাকে আমরা জোয়ার ভাটা বলি। জোয়ারটা মনে রাখবো আমরা উঁচু হওয়ার ঘটনা, আর ভাটাটা হলো নিচু হওয়ার ঘটনা। বোঝা গেল? সবার ক্লিয়ার? এই ঘটনাটার জন্য আমাদের এটা হয়। এবার শুধু কি তাহলে সূর্যের সামনে তো সব সময় স্যার অবস্থান করবে না, কোনো টাইম তো শুধুমাত্র চাঁদের সাথে চাঁদ আলাদা অবস্থান করবে, সূর্য আলাদা অবস্থান করবে? হ্যাঁ করবে। তাহলে আমাদের কিভাবে তখন হবে? দেখো এখন এরা 90 ডিগ্রিতে অবস্থান করছে, চাঁদ, এটা তো মুন, এটা সান, এরা এখন 90 ডিগ্রিতে অবস্থান করছে। তাহলে কি হবে? সূর্য তার নিচের দিকে পৃথিবীর সারফেসটাকে টানবে, আচ্ছা, চাঁদ তার নিজের দিকে পৃথিবীর সারফেসটাকে টানবে। কিন্তু সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি। কত দূরত্ব তোমরা দেখি একবার বলো আমাকে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কেমন বলতে পারো? আচ্ছা, সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি হওয়ার জন্য সূর্যের মহাকর্ষণ বল কিন্তু এতটা ভালোভাবে কাজ করবে না, মুনের আকর্ষণ বল তার থেকে বেশি কাজ করবে। তার জন্য কম জোয়ার ভাটার সৃষ্টি হয়। কিন্তু মনে রাখবো আমরা, যেদিকে চাঁদের অবস্থান সেদিকে একটু হলেও মানে লুনার টাইড পাওয়া যাবে, মানে একদম হালকা জোয়ার ভাটা পাওয়া যাবে। সেটাও হয় রাত্রির দিকে বেশিরভাগ টাইম। বোঝা গেল? আর সূর্যের দিকে তো একদমই পাওয়া যাবে না সেই টাইম। বোঝা গেল? কারণ এদিক থেকে ফোর্স টানছে, এদিক থেকে ফোর্স টানছে, তাই এগুলো দুটোই মিলে কোলাপস করছে ফোর্সটা। বোঝা গেল? আমরা ফিজিক্সে পড়বো ফোর্স এরকম ভাবে কিভাবে কোলাপস করে। এবার আমরা এটার দুটো ভাগ, এই দুটো ভাগ হলেই আমাদের আজকের পড়া শেষ। আমরা একটু পড়ে নিই, যে আমরা জানি সবসময় বলি ভোরা কোটাল মোরা কোটাল, পড়ি তো। ভোরা কোটালের ইংলিশই আমরা আমরা এটা হেডিং করব ভোরা কোটাল, আর হেডিং করব মোরা কোটাল। এটাকে আমরা বলি স্প্রিং টাইড, আর এটাকে আমরা বলি নিপ টাইড। নিপ টাইড আর স্প্রিং টাইড। দেখো এটা কোশ্চেন পড়ে যে ভরা কোটাল কখন দেখা যায়, এটা PYQ, বারবার বলছি যেন মনে থাকে। ভরা কোটাল কখন দেখা যায়, এটা SSC CGL এ একবার পড়েছিল যে স্প্রিং টাইড ফরমেশন হয় কোন টাইমে, এটা PYQ, অমাবস্যা ও পূর্ণিমাতে। আচ্ছা, নিপ টাইড বা মোরা কোটাল দেখা যায়, আমরা মনে রাখবো, শুক্ল ও কৃষ্ণ পক্ষে, শুক্ল ও কৃষ্ণ পক্ষে। এবার দেখো ভরা কোটাল আর মোরা কোটাল, যে জিনিসটা আমরা এখানে দেখলাম এটাকে আমরা ভরা কোটাল বলি। দেখো আমরা আগেই বুঝে নিয়েছি সেটা, কিন্তু দেখো এটার পর এর অবস্থান, এটার পর এর অবস্থান, এটাই দেখো স্প্রিং টাইড। যে যখন সূর্য চাঁদ একসাথে পৃথিবীর সারফেসকে টানবে, তখন এটাকে আমরা স্প্রিং টাইড বা ভরা কোটাল বলি। এটা আমরা আগেই বুঝে নিলাম। বোঝা গেল? আর নিপ টাইড বা এটাকে আমরা বলি মোরা কোটাল, যেটাতে অবস্থানগুলো ম্যান্ডেটরি লিখবে অবশ্যই, যে সূর্য পৃথিবী চাঁদ একই সরলরেখায় অবস্থান করছে। দেখো একই সরলরেখায় তো বটে এটা। আচ্ছা, তারপরে লিখো নিপ টাইড, সূর্য পৃথিবী চাঁদ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে। দেখো এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই, তাই তো, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই। বোঝা গেল? এবার এখানে আমরা অবশ্যই লিখবো, আমি আগেই বললাম যে দুটো অ্যাট্রাকশন ফোর্স একসাথে কাজ করছে, যার জন্য পৃথিবীর সারফেসটাকে অনেক বড় ভাবে অনেক জোর দিয়ে টানছে। তার জন্য এখানে
জোয়ার সর্বোচ্চ দেখা যায়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা PYQ অ্যান্ড VVI। যে ভরা কোটালে না মরা কোটালে সর্বোচ্চ জোয়ার ভাটা দেখা যায়, আর এখানে জোয়ার ভাটা সর্বনিম্ন দেখা যায়। আর এখানে যত বড় জোয়ার তত বড়ই ভাটা দেখা যায় স্প্রিং টাইডে। তার জন্য এখানে জোয়ার আর ভাটার মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি হয়। এটা লিখো, জোয়ার ও ভাটার পার্থক্য। জোয়ার ও ভাটার পার্থক্য মানে বুঝতে পারলে তোমরা? জোয়ার মানে জলটাকে উঁচু হয়ে উঠে যাওয়া, ভাটা মানে নিচু হয়ে চলে যাওয়া। তাহলে ওই উঁচু আর নিচুর সবচেয়ে বেশি পার্থক্য হয় স্প্রিং টাইডে, আর সবচেয়ে কম পার্থক্য হয় মোরা কোটাল বা নিপ টাইডে। বলো, সবার ক্লিয়ার এখানে? কারু কোনো ডাউট এটার মধ্যে? আমাকে একবার সবাই জানাও যে এটা তোমাদের সবার সবকিছু ক্লিয়ার। কিছু ডাউট থাকলে আমাকে এক্ষুনি জানাও। এই ছবিটা একটু দেখে নেবে যে স্প্রিং টাইড কোথায়, আর এগুলো তো সব বুঝে গেছো স্প্রিং টাইড আর নিপ টাইড কোথায়। তো এই ছবিটা দেখে আরেকবার নিজে বোঝার চেষ্টা করবে যে স্প্রিং টাইড আর নিপ টাইড কিভাবে হয়। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমরা আজকে পড়লাম লঙ্গিটিউড ল্যাটিটিউডস, এটা জিওগ্রাফির জন্য খুব ইম্পর্টেন্ট টপিকস। আশা করি সবাই নোট ডাউন করেছো, সবাই নোট ডাউন করেছো। এটা চ্যাপ্টারটা পড়ে তোমরা নিজেই রিয়েলাইজ করবে যে জিওগ্রাফির কত ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। কনসেপচুয়াল কোয়েশ্চেন যেগুলো বললাম তার বাইরে পড়ে না, কিন্তু কনসেপ্টের দিক থেকে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের এই গ্রুপ যদি কেউ অ্যাড হতে চায় অবশ্যই তাকে রেকমেন্ড করবে যে আমাদের এই অ্যাম্বিশন একাডেমি নামে এই গ্রুপটা আছে, এই গ্রুপটাই রেকমেন্ড করে তাকে কিওয়ার্ড দিয়ে তাদের এই আমাদের অফিসিয়াল গ্রুপটাই যোগ হতে বলবে। আর এটা আমাদের ফ্রি ব্যাচ চলছে, এটা আমাদের ফ্রি ব্যাচ চলছে, যেটার ফিজ মাত্র 21 টাকা নেওয়া হয়েছে। আমাদের এখানে চলছে হিস্ট্রি আর পলিটি ক্লাস। এটাই যদি কেউ অ্যাড হতে চায় অবশ্যই তাকে অ্যাড হতে বলো। আর তার সাথে আমাদের চলছে একটা 200 টাকার মূল্যে আমাদের একটা সামান্য পেড ব্যাচ, যেটায় আমরা একদম 1-to-1 মেন্টরশিপ করি, পুরো পড়া ধরানো হয় উইকলি টার্গেট দিয়ে। ইভেনচুয়াল আমাদের যে ক্লাসগুলো চলবে সেটা জিওগ্রাফি, ইকোনমিক্স, স্ট্যাটিক, এবং প্রত্যেকটা প্র্যাকটিস পেপার PYQ বেস আমাদের এখানে আমরা প্র্যাকটিস করে করে যাব আনটিল যতদিন না আমাদের এক্সাম হচ্ছে। এরপর আমরা আরেকটা আমাদের নিউজ দিই, সেটা হলো আমরা ইউটিউবে ইউটিউবে আমরা প্র্যাকটিস সিরিজ শুরু করছি। প্র্যাকটিস সিরিজ ইউটিউবে আমরা প্র্যাকটিস সিরিজ শুরু করছি, যেটা কিভাবে করব আমরা একটু দেখে নিই 2 মিনিটের মধ্যে। যে আমরা ইউটিউবে AA অ্যাম্বিশন একাডেমি PYQ সিরিজ এটা আরম্ভ করছি। এটা এভাবে ফরম্যাট করা থাকবে যে আমরা প্রত্যেক দিন প্রত্যেক চ্যাপ্টার মিন্স কোনো সাবজেক্ট, ধরো প্রত্যেক সাবজেক্ট কভার হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইভেনচুয়াল ম্যাথ অ্যান্ড রিজনিং। তো আমরা সিলেক্ট করব প্রথম ক্লাস, ধরো PYQ ক্লাস 1, তো সেই ক্লাসে আমরা হিস্ট্রি হয়তো টপিক সিলেক্ট করলাম IVC, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক এজ, তাই তো ভেদিক এজ, আর তার সাথে 16 মহাজনপদ। তো এটা আমাদের ধরো ওই PYQ সিরিজের ক্লাস 1। এটা আমরা দেখব বিগত বছরের সমস্ত যা যা প্রশ্ন পড়েছে তার ডিটেল এক্সপ্লেনেশন আমরা এই ক্লাসে দেখব। এছাড়া এটার শর্ত একটাই থাকবে যে তুমি যখন কোনো ফাউন্ডেশন ব্যাচ করেছো, আমার কাছে হোক বা অন্য কারো কাছে হোক বা অন্য কোনো কোচিং সেন্টারে হোক, অবশ্যই সেই ক্লাসটা একবার রিভিশন করবে, যার ফলে এই ক্লাসটা করতে তোমার অনেক সুবিধা হবে। বোঝা গেল? আর এটার পুরো এই নোটসটা পেতে ওই আমাদের ওই চ্যানেলটায় অ্যাড হও। আচ্ছা, আজকের মতো ক্লাস শেষ, আজকের মতো পুরো ক্লাস শেষ। এবার কার কি ডাউট আমরা একটু জানতে চাই, বলো।